The Chronicles of Narnia, The Lion, the Witch and the Wardrobe। প্রথম পর্ব, ওয়ার্ড্রবের ভিতরে তাকালো লুসি। গল্পটা যে সময়ের, তখন যুদ্ধ চলছে লন্ডনে। আকাশে একের পর এক ছুটে যাচ্ছে যুদ্ধ বিমান। পিটার, সুজান, এডমান্ড আর লুসি এই লন্ডনেই থাকে। বাবা মা সিদ্ধান্ত নিলেন ছেলে মেয়েকে আর এখানে রাখবেন না। নিজেরা যেতে না পারলেও 4 ছেলে মেয়েকে পাঠিয়ে দেবেন বুড়ো এক প্রফেসরের বাড়িতে। বাবা মাকে ছেড়ে যেতে হচ্ছে বলে ওদের সবারই মন খুব খারাপ। তবে নতুন জায়গায় কি কি দেখতে পাবে, নতুন কি ঘটবে, এসব চিন্তায় মশগুল হয়ে থাকায় বাবা মাকে ছেড়ে যাওয়ার দুঃখটা কিছুটা হলেও ভুলে গেল বাচ্চারা। প্রফেসরের বিশাল বাড়ি, কাছাকাছি যে রেল স্টেশন আছে সেখান থেকে 10 মাইল আর পোস্ট অফিস থেকে 2 মাইল দূরে। বলা যায় দেশের ঠিক মাঝামাঝি থাকেন প্রফেসর। বিশাল আর রহস্যে ঘেরা এই বাড়িতে প্রফেসর ছাড়াও একজন গৃহ পরিচারিকা আর 3 জন বাটলার থাকে। বিয়ে থা করেননি প্রফেসর। গল্পে খুব একটা ভূমিকা না থাকলেও গৃহ পরিচারিকা আর বাটলারদের সঙ্গে পরিচয় হওয়া দরকার তোমাদের। বিশাল বাড়িটা দেখাশোনার মূল ভার নিয়েছেন মিসেস ম্যাকরেডি। 4 জন বাটলার হচ্ছে ইভি, মার্গারেট আর বেটি। প্রফেসর বুড়ো মানুষ, মাথা ভর্তি সাদা চুল, কপালের অনেকটাই ঢেকে দিয়েছে। কিছুক্ষণ কথা বলার পরই প্রফেসরকে ভালো লেগে গেল ওদের। তবে দুপুরবেলা প্রফেসর যখন দরজা খুললেন তখন তার মুখ ভর্তি সাদা দাড়ি দেখে কিছুটা ভয় পেয়ে গিয়েছিল লুসি। এডমান্ড অবশ্য ভয় পায়নি, তার বদলে প্রচণ্ড হাসি পেয়েছিল তার। কোনো রকমে চাপা দিয়েছিল সে। যাই হোক, কথা বলার পর প্রফেসরকে বেশ মনে ধরে গেল ওদের। ওরা যেরকম চাইছিল প্রফেসর ঠিক সেরকম মানুষ। নিজের কাজ ছাড়া জগতের আর কিছুই বোঝেন না। প্রফেসরকে শুভরাত্রি জানিয়ে সবাই দোতলায় উঠে পড়ল। মোট 2টো কামরার ব্যবস্থা করা হয়েছে ওদের জন্য। এখনই বিছানায় যাওয়ার কোনো ইচ্ছে নেই, কাজে সবাই মিলে জড়ো হলো প্রথম কামরায়। আগেই ঠিক করা হয়েছে এখানে থাকবে শুধু মেয়েরা। বাবা মাকে ছেড়ে আসতে হচ্ছে বলে মন খুব একটা ভালো নেই ওদের। কাজে এখানে সেটা পুষিয়ে নেওয়ার সুযোগ পাবে কিনা সে ব্যাপারে নিশ্চিত না হওয়া পর্যন্ত কেউ বিছানায় যেতে রাজি নয়। কোনো সন্দেহ নেই, দারুণ এক জায়গায় এসেছি আমরা, বলল পিটার। এখানে খুব ভালো সময় কাটবে আমাদের। যা করতে চাই তাই করতে পারবো, প্রফেসর কোনো বাধা দেবেন না আমাদের। খুব মজা হবে, তাই না? ঠিক, আমিও তোমার সঙ্গে একমত পিটার। তা আমাদের কোনো কাজে বাধা দেবেন না প্রফেসর, বলল সুজান। দূর, বাদ দাও তো এসব কথা। একজন প্রফেসর সম্পর্কে এভাবে কথা বলতে হয় না, বলল এডমান্ড। ক্লান্ত বোধ হওয়ায় এইসব কথা শুনতে ভালো লাগছিল না ওর। কিন্তু ও যে ক্লান্ত সেটা কাউকে বুঝতে দিতেও রাজি নয়। এডমান্ড কখনো নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না, এই কারণে প্রায় অকারণে রেগে যাওয়ার বদ অভ্যাস আছে ওর। এভাবে কথা বলতে হয় না তো কিভাবে বলতে হয়, ফস করে বলে বসলো সুজান। অন্যের ব্যাপারে নাক গলানোর স্বভাব তোমার চিরদিনের। এখন তো তোমার ঘুমোবার সময়। আমাদের কথা শুনতে ভালো না লাগলে বিছানায় গিয়ে শুয়ে পড়লেই তো পারো। আচ্ছা, মায়ের মতো শাসন করা হচ্ছে? এডমান্ডও ছেড়ে কথা বলল না সুজানকে। আমি কখন শুতে যাব না যাব সে ব্যাপারে নাক গলাবার তুমি কে? আগে নিজে শুতে যাও। এই সময় কথা বলে উঠল লুসি। আমাদের সবারই তো উচিত বিছানায় যাওয়া। প্রফেসর যদি আমাদের কিভাবে ঝগড়া করতে শোনেন তাহলে কি ভাববেন বলো তো? না লুসি, কিছুই মনে করবেন না প্রফেসর। আমাদের কথা তো তিনি শুনতেই পাবেন না। তাছাড়া আমরা ঘরে বসে কি করছি না করছি সেটা খোঁজ নেবার মতো লোক তিনি নন। এই বাড়িতে আমরা যা খুশি তাই করতে পারবো, কেউ আমাদের বাধা দিতে আসবে না। আরেকটা কথা ভেবে দেখো, খাবার কামরা থেকে এখানে আসতে আমাদের সময় লেগেছে পুরো 10 মিনিট। সেই সঙ্গে যোগ করো অসংখ্য কামরার প্যাসেজগুলোর কথা। প্রফেসরের ঘর তো ওখানেই, কাজে আমরা যাই করি না কেন সেটা প্রফেসর এখানে পৌঁছবে না, বলল পিটার। এমন সময় একটা আওয়াজ শুনে আটকে উঠল লুসি। মাগো, ওটা কি? পিটারের মুখে বাড়ির অসংখ্য খালি কামরা আর অন্ধকার প্যাসেজের কথা শুনে কেমন কেমন গা শিরশির করছিল লুসির। আর ঠিক সেই সময় অদ্ভুত এক আওয়াজ শুনে ভয় পেয়ে গেছে ও। ভিতর ডিম কোথাকার, ওটা তো পাখির আওয়াজ, হেসে বলল এডমান্ড। পাখি, তবে প্যাঁচা, বলল পিটার। এখানে খালি কামরার অভাব নেই, পাখিদের থাকার জন্য আদর্শ জায়গা। যাই হোক, এখন শুতে যাব আমি। কাল থেকে শুরু হবে আমার অভিযান। কি পাবো না পাবো সেটা আগে থেকে আন্দাজ করে লাভ নেই। এরকম একটা বাড়িতে যে কোনো কিছুই পাওয়া সম্ভব। আসার পথে পাহাড়গুলো চোখে পড়েছে তোমাদের? শুধু পাহাড়ের কথাই বা বলি কেন, জঙ্গলও তো আছে ওখানে।
কি থাকতে পারে সেখানে? ঈগল, হরিণ, বাজ পাখি। উফ, আমার তো মনে হচ্ছে এখনই চলে যাই। বেজারও তো থাকতে পারে, বলল লুসি। শিয়াল, রুদ্ধশ্বাসে বলল এডমান্ড। ঝগড়ার কথা সে ভুলেই গেছে। ইঁদুর, সবশেষে যোগ করলো সুজান। কিন্তু পরদিন সকালে মাঠে মারা গেল ওদের সব পরিকল্পনা। সকাল থেকে শুরু হয়েছে মুষলধারায় বৃষ্টি। জানালা দিয়ে বাইরে তাকালো ওরা। জঙ্গল, পাহাড় বা বাগানের ঝর্ণা কিছুই দেখা যাচ্ছে না বৃষ্টির জন্য। সকালে প্রফেসরের সঙ্গে নাস্তা সেরে দোতলায় উঠে পড়েছে ওরা। বৃষ্টি হচ্ছে বলে সবারই মন খারাপ। এই বৃষ্টি সহজে ছাড়বে না, বলল সুজান। খুঁজলে প্রচুর বই পাওয়া যাবে এখানে। চলো সময়টা বই পড়েই কাটিয়ে দিই। আমি বাদ, বলল পিটার। আমি চললাম অভিযানে। সুজানের বই পড়ার প্রস্তাব উড়ে গেল পিটারের কথায়। সবাই পিটারের সঙ্গেই যেতে চায়। এভাবেই শুরু হলো ওদের অভিযান। প্রফেসরের বাড়ি এত বিশাল যে দেখে মনে হয় এর কোনো শেষ নেই। অদ্ভুত অদ্ভুত সব ঘর আছে এই বাড়িতে। প্রথম কয়েকটা ঘরে ঢুকে ওরা বুঝতে পারলো এগুলো বেডরুম। ভাবছে আশেপাশে বাকি কামরাগুলোও বুঝি তাই। কিন্তু হঠাৎ ভুল ভাঙলো ওদের। 4-5টি বেডরুম পার হওয়ার পর বিশাল এক কামরায় এসে পড়লো ওরা। প্রচুর ছবি আর একটা বর্ম আছে এখানে। এখান থেকে আরেকটা ঘরে ঢুকলো ওরা। এটা মাঝারি আকারের, তবে আশ্চর্য ব্যাপার, ঘরটায় সব কিছু সবুজ রঙের। এক কোণায় একটা হার্প দেখতে পেল ওরা। এই ঘরেও বেশিক্ষণ থাকলো না। কামরা থেকে বের হতেই 3টি সিঁড়ি দেখতে পেল, সবগুলো নিচের দিকে। সিঁড়ি বেয়ে নিচে নামতেই আর 5টা সিঁড়ি দেখতে পেল। এই সিঁড়িগুলো আবার উপরে উঠে গেছে। সিঁড়ি বেয়ে উপরে উঠলো ওরা। দেখতে পেল বিশাল এক হলরুম। শেষ মাথায় একটা খোলা দরজা। ওরা বুঝতে পারলো ওই দরজা দিয়ে বারান্দায় যাওয়া যায়। হলরুম পার হয়ে বারান্দায় চলে এলো ওরা। এরপর যা দেখলো তাতে চোখ কপালে উঠে পড়লো ওদের। বারান্দার পরই আছে সারি সারি অনেক কামরা। প্রতিটি ঘরেই 4 দেয়ালেই বুক সেলফ। সেলফগুলোর 1 ইঞ্চি জায়গাও খালি নেই। বেশিরভাগ বই অনেক পুরনো। কিছু বই বাইবেলের চেয়েও মোটা। কিছুক্ষণ চললো বই ঘাটাঘাটি। তারপর অন্য একটা ঘরে ঢুকলো ওরা। বড় আকারের একটা ওয়ার্ড্রোব ছাড়া আর কিছুই নেই এই ঘরে। ওয়ার্ড্রোবের দরজা আর একটা আয়না বসানো আছে। এদিক ওদিক তাকাতে জানালা গোবরাটে একটা মরা মাছি দেখতে পেল ওরা। কিচ্ছু নেই এখানে, বলে ঘর ছাড়লো পিটার। দেখা দেখি সবাই পিছু নিল ওর। কেউ খেয়াল করলো না লুসি বের হয়নি ঘর থেকে। ওয়ার্ড্রোবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে লুসি। ইচ্ছে হচ্ছে ভেতরটা খুলে দেখে, কিন্তু লুসি মোটামুটি নিশ্চিত যে ওটার দরজা লক করা। তারপরও সামনে গিয়ে দরজা ধরে টান দিল। ওকে অবাক করে দিয়ে খুলে গেল দরজা। সেই সঙ্গে পড়লো 2টো কর্পূর। ভেতরে তাকাতে বেশ অনেকগুলো কোট দেখতে পেল লুসি। বেশিরভাগই লম্বা ফারকোট। ফারকোটের গন্ধ খুব ভালো লাগে লুসির। তখনই ওয়ার্ড্রোবের ভেতরে ঢুকে পড়ল ও। তারপর ফারকোটের গায়ে নিজের মুখটা ঘষল। তবে খেয়াল রেখেছে পায়ের ধাক্কায় ওয়ার্ড্রোবের দরজা যাতে বন্ধ না হয়ে যায়। লুসি ভালো করেই জানে দরজা বন্ধ হয়ে গেলে কি হতে পারে। বন্ধ ওয়ার্ড্রোবের ভেতরে অক্সিজেনের অভাবে কিছুক্ষণের মধ্যেই দম বন্ধ হয়ে মারা যাবে ও। যাই হোক, এবার ওয়ার্ড্রোবের আরেকটু ভেতরে ঢুকলো লুসি। বুঝতে পারলো দ্বিতীয় আরেকটা কোটের শাড়ি কাছে এসে পড়েছে। ওয়ার্ড্রোবের ভিতর গাঢ় অন্ধকার হওয়ায় কিছুই দেখতে পাচ্ছে না। ওর মাথা যাতে ওয়ার্ড্রোবের সাথে বাড়ি না খায় সেজন্য একটা হাত লম্বা করে হামাগুড়ি দিতে দিতে সামনে এগিয়ে যাচ্ছে। প্রতি মুহূর্তে আশা করছে এই বুঝে ওয়ার্ড্রোবের পেছন দিকটা স্পর্শ পাবে ওর আঙুল। কিন্তু সে স্পর্শ পেল না লুসি। এত বড় ওয়ার্ড্রোব জন্মেও দেখিনি, বলল লুসি। সারি করে রাখা কোটগুলো হাত দিয়ে সরিয়ে এখনো সামনে এগিয়ে যাচ্ছে সে। হঠাৎ লুসি বুঝতে পারলো ওর পায়ের নিচে কিছু একটা ভাঙছে। নিশ্চয়ই আরো কর্পূর আছে এখানে, মনে মনে ভাবলো লুসি। জিনিসটা তোলার জন্য কিছুক্ষণের জন্য থামলো ও। কর্পূর তো নয়, এমনকি ওয়ার্ড্রোবের কাঠের স্পর্শও পেল না লুসির আঙুল। নিচে হাত দিয়ে পাউডারের মতো নরম আর প্রচন্ড ঠান্ডা কিছু স্পর্শ পেল লুসি। তারপর আবার সামনে এগোতে শুরু করলো। পর মুহূর্তে হঠাৎ লুসির মনে পড়ল ওয়ার্ড্রোবের ভিতরে আর কোনো কোট নেই। শক্ত আর কঠিন সব কিছু স্পর্শ পাচ্ছে ও। আশ্চর্য, এগুলো তো গাছ বলে মনে হচ্ছে, চিৎকার করে বলল লুসি। তারপর হঠাৎ সামনে একটা আলো দেখতে পেল। তার সঙ্গে বুঝতে পারলো ওপর থেকে কিছু একটা পড়ছে তার উপর। জিনিসটা খুব নরম আর ঠান্ডা। এক মুহূর্ত পর নিজেকে একটা জঙ্গলের ঠিক মাঝখানে আবিষ্কার করলো লুসি। পায়ের নিচে তুষার দেখতে পেল। ওপর থেকেও পড়ছে তুষার। জঙ্গলে অনেক রাত।
ভয় পাচ্ছে লুসি, সেই সঙ্গে প্রচণ্ড কৌতূহলও হচ্ছে। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো একবার। ওয়ারড্রবের খোলা দরজাটা দেখা যাচ্ছে এখনো। খালি ঘরটাও এক পলকের জন্য দেখে নিল। একটা ব্যাপার খেয়াল করে অবাক হয়ে গেল লুসি। খুব বেশিক্ষণ হয়নি সে ওয়ারড্রবের ভেতরে ঢুকেছে, কিন্তু পরিষ্কার বুঝতে পারছে ওয়ারড্রবের ওপাশে এখন দিন, অথচ জঙ্গলে এখন রাত। খারাপ কিছু ঘটলে আমি ঠিকই আবার ফিরে যেতে পারবো। ওয়ারড্রবের খোলা দরজার দিকে তাকিয়ে মনে মনে ভাবলো লুসি। আবার এগোতে শুরু করলো ও। 10 মিনিট হাঁটার পর সে আলোর কাছে পৌঁছে গেল লুসি। বুঝতে পারলো এটা একটা ল্যাম্প পোস্ট। অবাক হয়ে সেটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো লুসি। ভাবছে একটা জঙ্গলের মাঝখানে ল্যাম্পপোস্ট থাকবে কেন? ঠিক এই সময় কারো পায়ের শব্দ শুনতে পেল লুসি। কিছুক্ষণ পরেই অদ্ভুত এক মানুষকে দেখতে পেল সে। লুসি নিশ্চিত এরকম অদ্ভুত মানুষ পৃথিবী আর কেউ কখনো দেখেনি। অদ্ভুত দর্শন লোকটা লুসির চেয়ে সামান্য লম্বা, মাথার উপর একটা ছাতা ধরে আছে। তুষার পড়ায় ছাতার ওপরটা ধপধপে সাদা হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার হচ্ছে কোমর থেকে মাথা পর্যন্ত লোকটার সবকিছুই একজন মানুষের, কিন্তু তার পা দুটো হচ্ছে হুবহু ছাগলের মতো। সেখানে আবার মিশমিশে আর চকচকে কালো লোম গজিয়েছে। পায়ে আঙুলের বদলে আছে ছাগলের মতো খুর। লোকটার পিছনে একটা লেজও আছে, কিন্তু প্রথমে সেটা দেখতে পায়নি লুসি, কারণ ছাতা ধরা হাতের সঙ্গে পরম যত্নে লেজটা পেঁচিয়ে রেখেছে লোকটা। কোনোভাবেই তুষার লাগতে দেবে না লেজে। গলায় লাল রঙের একটা মাফলারও জড়িয়েছে অদ্ভুত দর্শন জন্তুটা। তার গায়ের রঙও লালচে। যতই দেখছে ততই অবাক হচ্ছে লুসি। লোকটার মুখ খুব ছোট, তবে মায়ায় ভরা। মুখে খোঁচা খোঁচা দাড়িও আছে, আর চুলগুলো সব কোঁকড়ানো। চুলের ফাঁক দিয়ে কপালের দুপাশে দুটো শিশুর চোখ দেখতে পেল। মাথার উপর রয়েছে দুটো শিং। এক হাতে ছাতা ধরে এগিয়ে আছে লোকটা, অন্য হাতে রয়েছে বাদামি রঙের কয়েকটা পার্সেল। তুষার পড়ায় পার্সেলটা প্রায় সাদা হয়ে গেছে। দেখে মনে হচ্ছে সে বুঝি ক্রিসমাসের জন্য কেনাকাটা করতে বের হয়েছে। লুসি ধারণা করলো লোকটা সম্ভবত বন দেবতা। কিছুক্ষণ পর ল্যাম্পপোস্টের কাছে এসে পড়ল সে। এতক্ষণ কি এক চিন্তায় মাথা নিচু করেছিল, হঠাৎ কি মনে করে মাথা উঁচু করলো সে। লুসিকে দেখার পর বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল। হাত থেকে খসে পড়ল সব পার্সেল। হা ঈশ্বর, সদয় হও আমার প্রতি, চিৎকার করে উঠল সে। দ্য ক্রনিকলস অফ নার্নিয়া, দ্বিতীয় পর্ব। জঙ্গলে কি পেল লুসি? শুভ সন্ধ্যা, বলল লুসি। বনদেবতা কোনো উত্তর দিলেন না লুসির কথায়। দেবেনি বা কিভাবে? পড়ে যাওয়া পার্সেল তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। কাজটা শেষ হতেই লুসির উদ্দেশ্যে ছোট্ট করে বউ করল। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। আমার হয়তো কৌতূহলী হওয়া ঠিক হচ্ছে না, তারপরে বলতে ইচ্ছে করছে। তুমি বোধহয় ইভের মেয়ে, তাই না? বললেন তিনি। আমার নাম লুসি। লোকটার কথা ঠিক বুঝতে পারছে না সে। কিন্তু তুমি হচ্ছ, তারা যেমন বলে, একটা মেয়ে, বলল কিম্ভূত কিমাকার বনদেবতা। অবশ্যই আমি একটা মেয়ে, বলল লুসি। তুমি আসলে মানুষ? অবশ্যই আমি মানুষ, বলল লুসি। বনদেবতার অদ্ভুত কথায় ধাঁধার মধ্যে পড়েছে সে। তাই তো, তাই তো। আসলে আমার মাথায় কিচ্ছু নেই, আমি একটা বোকা, বলল বনদেবতা। আসলে কি ঘটেছে জানো তো? আগে কখনো অ্যাডামের ছেলে কিংবা ইভের মেয়ে দেখার সৌভাগ্য হয়নি আমার। তোমাকে দেখে খুব খুশি আমি, বলতে চাই। এ পর্যন্ত বলে হঠাৎ থেমে গেলেন। দেখে মনে হচ্ছে হঠাৎ কিছু একটা মনে পড়ে যাওয়ায় সেটা বলতে যাচ্ছিলেন তিনি, কিন্তু কথাটা লুসিকে বলা যাবে না ভেবে চুপ করে গেলেন। কয়েক মুহূর্ত পর আবার শুরু করলেন তিনি। খুব খুশি, খুব খুশি আমি। এবার নিজেকে চেনাই আমি, কি বলো? আমার নাম টামনাস। আপনার সঙ্গে পরিচিত হতে পেরে আমার খুব ভালো লাগছে মিস্টার টামনাস, বলল লুসি। ইভের মেয়ে লুসি, নার্নিয়ায় কিভাবে আসা হলো তোমার? আর নার্নিয়া, সেটা আবার কি? জানতে চাইল লুসি। এই নাম জীবনে কখনো শোনেনি সে। এটা হচ্ছে নার্নিয়ার রাজ্য, বললেন বনদেবতা। এই ল্যাম্পপোস্ট থেকে সেই কেয়ার প্যারাভেল দুর্গ পর্যন্ত সবটুকু হচ্ছে নার্নিয়ার জায়গা। আর তুমি এসেছো পশ্চিমের বুনো জঙ্গল থেকে। আমি এসেছি একটা ওয়ারড্রবের ভিতর থেকে, আমতা আমতা করে বলল লুসি। বনদেবতার কোনো কথাই তার মাথায় ঢুকছে না। আহ, দুঃখ করে বলল বনদেবতা। ছোটবেলায় ভূগোলটা যদি মন দিয়ে পড়তাম তাহলে এই ওয়ারড্রব নামক দেশটার কথাও জানা থাকতো আমার।
এখন তো ভূগোল পড়া আর সম্ভব নয়, অনেক দেরি হয়ে গেছে। ওয়ারড্রপ তো কোনো দেশ না, হেসে বলল লুসি। আমার একটু পেছনেই আছে ওটা। কিন্তু কিন্তু ওখানে তো গ্রীষ্মকাল। কিন্তু এখানে এখন শীতকাল, হয়তো সারা জীবন থাকবেও তাই। যাই হোক, এখানে দাঁড়িয়ে কথা বলতে থাকলে আমাদের কিন্তু ঠান্ডা লেগে যাবে। তো গ্রীষ্মকালীন দেশ ওয়ারড্রপ থেকে আসা ইভের মেয়ে লুসি, তুমি কি আমার সঙ্গে যাবে? দুজনে মিলে একটু চা খেতাম। তোমাকে অনেক ধন্যবাদ টামনাস, বলল লুসি, কিন্তু এখন না ফিরলে দেরি হয়ে যাবে আমার। আমার বাড়ি বেশি দূরে না, সামনের বাঁকটা ঘুরলেই পৌঁছে যাব। হাত ইশারায় একটা বাঁক দেখালো টামনাস। তুমি খুব ভালো টামনাস, আমি যাব তোমার সঙ্গে, তবে বেশিক্ষণ থাকতে বলো না কিন্তু আমাকে, বলল লুসি। ইভের মেয়ে, তুমি যদি আমার হাতটা ধরো তাহলে আমরা দুজনেই ছাতা মাথায় দিয়ে রাখতে পারবো, বলল টামনাস। ঠিক আছে, বলল টামনাসের হাত ধরল লুসি। চলো এবার যাই আমরা। অদ্ভুত লোকটার সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটছে লুসি, যেন একে অপরকে অনেক দিন ধরে চেনা ওর। হাঁটতে হাঁটতে শক্ত মাটি পায়ে এসে পৌঁছলো। এমন জায়গায় এসলো ওরা, চারপাশে ছোট ছোট অসংখ্য পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে ছোট বড় কিছু পাহাড়ও দেখতে পেল লুসি। একটা ছোট উপত্যকার কাছে এসে হঠাৎ এক পাশ সরে গেল টমনাস। সামনে দেখলো বেশ বড় আকারের একটা পাথর। ওর ধারণা বনদেবতা টামনাস বুঝি সেদিকেই যাবেন, কিন্তু একেবারে শেষ মুহূর্তে লুসি বুঝতে পারলো ওইকে একটা গুহার দিকে নিয়ে যাচ্ছেন টামনাস। কিছুক্ষণ পর গুহার ভেতরে ঢুকলো ওরা। আগুন জ্বালানো হয়েছে গুহার ভেতর। জীবনে কোনোদিন এত সুন্দর জায়গা দেখেনি লুসি। টামনাসের গুহাটা ছোট, গরম আর খুব পরিষ্কার। আশ্চর্যের ব্যাপার, গুহার পুরো দেওয়াল বানানো রয়েছে লাল রঙের পাথর দিয়ে। মেঝেতে আছে একটি রঙিন কার্পেট। গুহার এক কোণে দুটো চেয়ার আর একটা টেবিলও দেখতে পেল লুসি। তার পাশে আছে একটা ড্রেসার। হঠাৎ চেয়ার দুটো দেখে টামনাস বলল, এটা আমার জন্য আর দ্বিতীয়টা আমার বন্ধুর জন্য। গুহার যেখানে আগুন জ্বালানো হয়েছে তার উপর একটা তাক আছে, সেটার উপর রাখা বুড়ো এক বনদেবতার ছবি। পুরো মুখ ধূসর রঙের দাড়িতে ঢাকা। গুহার শেষ মাথায় একটা দরজা দেখতে পেল লুসি। ধারণা করলো পাশের ঘরটা হয়তো টামনাসের বেডরুম। হঠাৎ দেওয়ালের সঙ্গে লাগা একটা বুকশেলফ চোখে পড়ল লুসির। সেখানে নানা ধরনের বই দেখতে পেল ও। অবাক হয়ে সব দেখছে লুসি। টামনাস অবশ্য চা বানাতে ব্যস্ত। দেখতে দেখতে বুকশেলফের কাছে চলে আসলো লুসি। একটা ট্রেতে করে চা আর বিভিন্ন ধরনের খাবার আনলেন টামনাস। ইভের মেয়ে, এখন আমরা শুরু করতে পারি, বলল টামনাস। এরকম মজার চা আগে কখনো খায়নি লুসি। যেমন তার স্বাদ তেমনই তার গন্ধ। খিদেতে পেট মোচড় দিচ্ছে লুসির। ট্রের মধ্যে সাজানো খাবারগুলো দেখে জিভে পানি এসে পড়ল ওর। সামান্য সেদ্ধ করা হালকা বাদামি রঙের একটা ডিম, সার্ডিন দেওয়া টোস্ট, ঘি মাখানো টোস্ট, মধু দেওয়া টোস্ট এবং সবশেষে চিনি দেওয়া কেক। ধীরে ধীরে সব খেলো লুসি। ওর খাওয়া শেষ হতেই গল্প শুরু করলো টামনাস। জঙ্গলের সম্পর্কে সে যে কত গল্প জানে তার কোনো ইয়ত্তা নেই। একের পর এক গল্প বলে যাচ্ছেন টামনাস। প্রথমে মাঝরাতে জঙ্গলে নাচের অনুষ্ঠানের কথা বললেন সে। জলপরী আর বনপরীরা সে অনুষ্ঠানে যোগ দিতে আসতো। খুব হইচই হতো সেই সময়। বনদেবতারাও এই অনুষ্ঠানে যোগ দিতেন। এরপর লুসিকে গুপ্তধন খোঁজার গল্প শোনালেন টামনাস। এই গুপ্তধন খোঁজার অভিযান শুরুর আগে রকমারি খাবার আয়োজন করা হতো। তারপর লাল বামনকে সঙ্গে নিয়ে শুরু হতো গুপ্তধন খোঁজা। মন্ত্রমুগ্ধের মতো টামনাসের বলা সব গল্প শুনছে লুসি। গুপ্তধনের পর গ্রীষ্মকালের গল্প শুরু করলেন টামনাস। জানালেন পুরো জঙ্গল এ সময় সবুজ হয়ে যেত। বুড়ো সিলিনাস তার মোটা গাধায় চড়ে তাদের এখানে বেড়াতে আসতেন। তখন মাঝে মধ্যে বাকুসুকো এসে হাজির হতো। তখন জঙ্গলের সবগুলো ঝর্ণা থেকে পানির বদলে ঝরত ওয়াইন। এই সময় কয়েক সপ্তাহ জুড়ে আনন্দ ফুর্তি চলত জঙ্গলে। এখনকার মতো সবসময় শীতকাল তো তখন ছিল না, দুঃখ করে বললেন টামনাস। কিছুক্ষণ পর ড্রেসারের উপর থেকে ছোট্ট একটি বাঁশি নিলেন তিনি। বাঁশিটি দেখতে খুব সুন্দর, দেখে মনে হচ্ছে এটা বুঝি কোনো বিশেষ ধরনের খড় দিয়ে বানানো হয়েছে। যাই হোক, বাঁশিটা কোলের উপর নিয়ে বাজাতে শুরু করলেন বনদেবতা টামনাস। অদ্ভুত সুরে ওটা বাজছে। শুনতে শুনতে লুসির কখনো ইচ্ছে হলো সে কাঁদে, আবার কখনো ইচ্ছে হলো ধেই ধেই করে নাচে। হঠাৎ আবার খুব ইচ্ছে হলো গলা ছেড়ে হাসে, এবং সবশেষে মনে হলো প্রচণ্ড ঘুম পাচ্ছে ওর। এভাবে কতক্ষণ কেটেছে সেটা ঠিক বলতে পারবে না লুসি, তবে কয়েক ঘন্টার কম হবেই না।
হঠাৎ প্রফেসরের বাড়ির কথা মনে পড়তে মাথা নাড়তে শুরু করলো লুসি। ওহ মিস্টার টামনাস, আপনাকে থামাতে হলো বলে আমি অনেক দুঃখিত। জীবনে কোনোদিন এত সুন্দর সুর শুনিনি, কিন্তু এখন আমার বাড়ি ফেরা দরকার। কয়েক মিনিটের জন্য এখানে এসেছিলাম আমি, বলল লুসি। এটা কোনো ভালো কথা না লুসি, বলল টামনাস লুসির দিকে তাকিয়ে মাথা নাড়ছে, যেন লুসির কথায় খুব দুঃখ পেয়েছে। ভালো কথা না মানে? লাফ দিয়ে চেয়ার ছাড়ল লুসি। টামনাসের কথা শুনে ভয় পেয়ে গেছে। ভালো কথা না বলে আসলে কি বোঝাতে চাইছেন আপনি? এখনই আমার বাড়ি ফেরা উচিত। এরই মধ্যে সবাই হয়তো আমাকে খোঁজাখুঁজি করতে বেরিয়েছে। এই পর্যন্ত বলে থামতে বাধ্য হলো লুসি। অবাক হয়ে দেখলো টামনাসের বাদামি চোখ দুটো পানিতে টলমল করছে। কিছুক্ষণ পর গাল বেয়ে নামতে লাগলো সেই পানি। দু হাত দিয়ে নিজের মুখ ঢাকলেন টামনাস, তারপর গুঙিয়ে গুঙিয়ে কাঁদতে লাগলেন। মিস্টার টামনাস, অস্থির হয়ে বলল লুসি, প্লিজ কাঁদবেন না। কি ব্যাপার খুলে বলুন আমাকে। আপনার কি শরীর খারাপ? কি ঘটেছে সেটা বলুন আমাকে প্লিজ। কিন্তু কে শোনে কার কথা? টামনাস আগের মতোই কাঁদছেন। দেখে মনে হচ্ছে লুসির বাড়ি ফেরার কথায় খুব দুঃখ পেয়েছেন তিনি। বাড়ির কথা মনে পড়লেও লুসির ইচ্ছে হচ্ছে দুঃখী অদ্ভুত সুন্দর এই মানুষটির কথা শুনতে। এক পা করে টামনাসের কাছে এগিয়ে গেল লুসি, হাত দুটো রাখলো তার মাথায়। এখনো অঝোর নয়নে কাঁদছেন টামনাস। জামার পকেট থেকে একটা রুমাল বের করে তার হাতে দিল লুসি। সেটা বাড়িয়ে নিলেন বনদেবতা, কিন্তু কাঁদছেন আগের মতোই। একটু পরপর রুমাল দিয়ে চোখ মুছছেন তিনি। কিছুক্ষণ পর ভিজে জবজবে হয়ে গেল রুমাল। নিংড়ে পানি বের করে আবার সেটা ব্যবহার করছে টামনাস। এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কাণ্ড কারখানা দেখছে লুসি। হঠাৎ খুব রাগ হলো ওর। মিস্টার টামনাস, বনদেবতার কানের কাছে মুখ বাড়িয়ে চিৎকার করলো লুসি। বন্ধ করুন মিস্টার টামনাস, বলছি বন্ধ করুন। একজন বনদেবতা হয়ে কাঁদছেন আপনি? লজ্জা পাওয়া উচিত আপনার। কি এমন ঘটলো যে এমন অঝোর নয়নে কাঁদছেন আপনি? আহ, ফুপিয়ে উঠল বনদেবতা। আমি ভালো কোনো বনদেবতাই নই, এই জন্যেই কাঁদছি। কই, আমি তো এখন পর্যন্ত আপনার মধ্যে খারাপ কিছুই দেখিনি, বলল লুসি। আপনাকে তো আমার খুব ভালো লাগলো। আপনার মতো ভালো বনদেবতা আগে কখনো দেখিনি আমি। আপনার সব কিছুই খুব ভালো, শুধু কান্নাটা ছাড়া। আহ, যদি জানতে। যদি জানতাম? কি জানতাম? জানতে চাইল লুসি। যদি জানতে আমি কেমন, তাহলে আর আমাকে ভালো বলতে পারতে না। আমি খুবই খারাপ বনদেবতা। পৃথিবীর সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত আমার মতো খারাপ বনদেবতা আর একটাও আসেনি। এ তো দেখছি মহা জ্বালায় পড়া গেল। খালি বলে খারাপ খারাপ, কিন্তু খারাপ কি করেছে সেটা বলেন না। আচ্ছা বলুন দেখি, কারকে অনিষ্ট করেছেন আপনি? বলল লুসি। ফায়ারপ্লেসের উপরের তাকে রাখা ওই ছবিটা আমার বাবার। তিনি কখনো এমন খারাপ কাজ করতেন না, বলল টামনাস। কেমন খারাপ কাজ করতেন না? যেমনটা আমি করেছি, বলল টামনাস। দেখে মনে হচ্ছে তিনি বুঝি আবার কাঁদতে শুরু করবেন। বাধ্য হয়ে সাদা ডাইনির হয়ে কাজ করছি আমি। তার নির্দেশ মতো কাজ না করলে আমার আর রক্ষে নেই। অনেক আগেই আমাকে একটা কাজ করার নির্দেশ দিয়ে রেখেছে সে। ডাইনির কাজ কি কখনো ভালো হতে পারে? তার দেওয়া কাজটা খুব খারাপ, ভীষণ খারাপ। সাদা ডাইনি? কে সে? জানতে চাইল লুসি। সাদা ডাইনি হচ্ছে নার্নিয়ার একমাত্র হর্তাকর্তা। এখানে সবকিছু নির্ভর করে তারই ওপর। তার জন্যে নার্নিয়া বছরের পর বছর 12 মাসই শীত থাকে। কখনো ক্রিসমাস আসে না এখানে। চিন্তা করো একবার, বলল টামনাস। কি সাংঘাতিক, বলল লুসি। কিন্তু কাজটা কি বলুন তো আমাকে। এই কাজটা করার কথা ভেবেই তো কাঁদছি আমি লুসি। সাদা ডাইনি আমাকে কিডন্যাপ করার নির্দেশ দিয়েছে। আমি একজন কিডন্যাপার। আমার দিকে তাকাও, ইভের মেয়ে। নিষ্পাপ এক বাচ্চা মেয়েকে আমি আমার গুহার ভেতর আনলাম। মেয়েটা কখনো আমার কোনো ক্ষতি করেনি। গুহার ভেতর আনার পর তাকে কিছু খেতে দিলাম, বন্ধু বানালাম তাকে। আমার এসব কিছু করার পেছনে একটা উদ্দেশ্য ছিল। বাচ্চা মেয়েটা ঘুমোবার পর তাকে সাদা ডাইনির হাতে তুলে দেব। এক নিঃশ্বাসে কথাগুলো বললেন বনদেবতা। না টামনাস, বলল লুসি। আমার মনে হয় না আপনি এমন কাজ করবেন, নরম সুরে বলল লুসি। কাজটা যে খারাপ তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এর জন্য তো আপনি অনুতপ্ত। আমি নিশ্চিত ভবিষ্যতে আর কখনো এরকম কাজ করবেন না আপনি। ইভের মেয়ে, তুমি আসলে ব্যাপারটা এখনো বুঝতে পারোনি। কাজটা আমি এখন এই মুহূর্তে করছি।
মানে কি বলতে চান আপনি? জানতে চাইল লুসি। ভয় ওর পুরো মুখ সাদা হয়ে গেছে। তুমি সেই নিষ্পাপ শিশু, বললেন বনদেবতা। সাদা ডাইনি আমাকে নির্দেশ দিয়েছিল, কখনো কোনো অ্যাডামের ছেলে কিংবা ইভের মেয়েকে দেখতে পেলে তাদের ভুলিয়ে ভালিয়ে তার কাছে নিয়ে যেতে। আগে কখনো অ্যাডামের ছেলে কিংবা ইভের মেয়েকে দেখিনি আমি, তুমিই প্রথম। তোমাকে এখানে আনার পিছনে একটাই উদ্দেশ্য ছিল আমার। ভেবেছিলাম আমার বাঁশি বাজানো শুনতে শুনতে একসময় তুমি ঘুমিয়ে পড়বে। ঘুমালেই সাদা ডাইনির কাছে নিয়ে গিয়ে তাকে সব কথা খুলে বলতাম আমি। না প্লিজ মিস্টার টামনাস, এমন কাজ করবেন না আপনি, প্লিজ করবেন না, আপনার এরকম করা উচিত হবে না, বলল লুসি। ভয়ে ওর আত্মা খাঁচা ছাড়া হবার জোগাড়। কি বলবো তোমায় দুঃখের কথা, আমি যদি এই কাজ না করি তাহলে সাদা ডাইনি কি করবে জানো? সবার আগে আমার লেজ কেটে নেবে সে, তারপর তুলে নেবে দাড়ি। সবশেষে সাদা ডাইনি তার জাদু লাঠি দিয়ে আমার ছাগলের মতো খুরগুলো কেড়ে নেবে। আমার পায়ে তখন থাকবে এক হতভাগ্য ঘোড়ার পায়ে যেমন খুর থাকে ঠিক তেমন। এখানেই শেষ নয়, সে যদি খুব বেশি রেগে থাকে তাহলে একটা পাথরও বানিয়ে দিতে পারে আমাকে। তখন একটা পাথরের বনদেবতা হয়ে যাব আমি, ঠিক একটা স্ট্যাচুর মতো। কে আর প্যারাভেলে চারজনের রাজত্ব পার না হওয়া পর্যন্ত তার ভয়ঙ্কর বাড়িতে এই অবস্থায় থাকতে হবে আমাকে। একমাত্র ঈশ্বর জানেন কতদিন, হয়তো সারা জীবনই। এই পর্যন্ত বলে থামলেন টামনাস। আপনার কথা শুনে খুব খারাপ লাগছে আমার, বলল লুসি, কিন্তু আমাকে বাড়ি যেতে দিন প্লিজ। ঠিক ঠিক বলছো তুমি, অবশ্যই তোমাকে বাড়ি যেতে দেব আমি, সেটাই উচিত হবে আমার। আগে কখনো মানুষ দেখিনি আমি, তুমিই প্রথম। পরিচয় হবার পর থেকে তোমার মধ্যে খারাপ কিচ্ছু দেখিনি আমি। আমার যা হবার হবে, কিন্তু তোমাকে কোনো বিপদের মধ্যে ফেলবো না। আমার মনে আছে তুমি ল্যাম্পপোস্টের পেছনে দাঁড়িয়েছিলে, ওই পর্যন্ত পৌঁছে দিলে তুমি কি ওয়ারড্রপ নামের দেশে যেতে পারবে? অবশ্যই যেতে পারবো, বলল লুসি, কিন্তু যতটা সম্ভব নীরবে যেতে হবে আমাদের, বলল টামনাস। পুরো জঙ্গলে গুপ্তচরের কোনো অভাব নেই, তারা সবাই সাদা ডাইনির হয়ে কাজ করে। শুনলে তুমি অবাক হবে, কিছু কিছু গাছও তাকে সমর্থন করে। রওনা হলো ওরা দুজন। একজনের এক হাতে ছাতা নিয়ে লুসির হাত ধরে এগিয়ে যাচ্ছে টামনাস। গুহার আসার সময় কিভাবে এসেছে ঠিক সেভাবে ফিরে যাচ্ছে না ওরা, একটু ঘুরপথ ধরে এগোচ্ছে, যত দ্রুত সম্ভব পা চালাচ্ছে শুধু দুইজন, কিন্তু কোনো কথা বলছে না। কৌশলে অন্ধকার জায়গা দিয়ে যাচ্ছেন টামনাস। ল্যাম্পপোস্টের কাছে আসতে হাঁপ ছেড়ে বাঁচল লুসি। বাড়ি ফিরে যাও তুমি, যত দ্রুত সম্ভব, বলল বনদেবতা। তুমি এখন জানো আমি কি করতে চেয়েছিলাম, আমাকে কখনো ক্ষমা করতে পারবে তুমি? অবশ্যই মিস্টার টামনাস, বলে বনদেবতার সঙ্গে হাত মেলাল লুসি। আশা করি আমার জন্য কখনো কোনো বিপদে পড়তে হবে না আপনাকে। বিদায় ইভের মেয়ে। ইস, তোমার রুমালটা যদি রেখে দিতে পারতাম। নিঃসন্দেহে মিস্টার টামনাস, বলে জামার পকেট থেকে রুমালটা বের করে বনদেবতার হাতে দিল লুসি। তারপর পা বাড়ালো ওয়ারড্রপের দিকে। কিছুক্ষণ হাঁটার পরই ওয়ারড্রপের ভিতরে ঢুকে পড়ল লুসি। ফার কোটগুলো সরিয়ে সেই খালি ঘরটায় পৌঁছাতে খুব একটা সময় লাগলো না ওর। ওয়ারড্রপ থেকে বেরিয়ে সবার আগে দরজাটা ভালোভাবে বন্ধ করে দিল লুসি। তারপর তাকালো চারপাশে, বুক ভরে শ্বাস নিচ্ছে। খেয়াল করে দেখলো সকালের বৃষ্টিটা এখনো ছাড়েনি। প্যাসেজে বাকি সবার গলা শুনতে পেল লুসি। আমি এখানে, আমি এখানে, চিৎকার করলো ও। ফিরে এসেছি আমি, কিচ্ছু হয়নি আমার। দ্য কার্নিকলস অফ নার্নিয়া, তৃতীয় পর্ব, এডমান্ড আর ওয়ারড্রপ। এক ছুটে ঘর থেকে বের হয়ে প্যাসেজে চলে গেল লুসি। সব ঠিক আছে, আমি ফিরে এসেছি, আবার বলল ও। তুমি কি যা তা বলছো লুসি? প্রশ্ন করলো সুজান। মানে এতক্ষণ আমাকে খোঁজাখুঁজি করনি তোমরা? চোখ কপালে উঠে পড়েছে লুসির। তার মানে তুমি লুকিয়েছিলে তাই না? বেচারা লুসি, লুকোচুরি খেলতে চেয়েছিল, কিন্তু এজন্য আরো কিছুক্ষণ লুকিয়ে থাকা দরকার ছিল তোমার, বলল পিটার। কিন্তু আমি তো কয়েক ঘন্টা তোমাদের সঙ্গে ছিলাম না, বলল লুসি। লুসির কথা শুনে একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করছে ওরা, যেন একটা ধাঁধার মধ্যে পড়ে গেছে। পাগল, মাথা নাড়তে নাড়তে বলল এডমান্ড, সম্পূর্ণ পাগল। তুমি আসলে কি বোঝাতে চাচ্ছ লুসি? সাবধানে জানতে চাইল পিটার। যা বলেছি সংক্ষেপে বলল লুসি। তোমাদের সঙ্গে ওই ঘরে ঢুকি আমি, কিছু দেখার না পেয়ে ঘর থেকে বের হয়ে যাও তোমরা, কিন্তু আমি বের হইনি।
ওই ওয়ার্ড্রবের ভিতরে ঢুকেছি। তারপর ঘন্টার পর ঘন্টা কেটে গেছে। আমরা চা খেয়েছি, আরও কত কিছু করেছি। মূর্খের মতো কথা বলো না লুসি, বলল সুজান। মাত্র কয়েক সেকেন্ড হয়েছে ওই ঘর থেকে বেরিয়েছি আমরা। ওই কয়েক সেকেন্ড তুমি ওখানেই ছিলে। ও মূর্খের মতো কথা বলছে না সুজান, আসলে একটা গল্প বানাতে চাচ্ছে ও, তাই না লুসি? বলল পিটার। না পিটার, আমি কোনো গল্প বলছি না, যা বলছি তার সবই বাস্তব সত্যি কথা। ওই ওয়ার্ড্রব একটা জাদুর ওয়ার্ড্রব, জানে অবিশ্বাস্য, তারপরও বলছি ওটার ভেতরে একটা জঙ্গল আছে। সেখানে সব সময় তুষার পড়ে। জঙ্গলে একজন বনদেবতার সঙ্গে দেখা হয়েছে আমার। জায়গাটার নাম নার্নিয়া। সাদা এক ডাইনি সেই জঙ্গলের হর্তাকর্তা। এসো আমার সঙ্গে, তোমাদেরকে সব দেখাচ্ছি আমি, বলল লুসি। সবাই চুপ করে গেল লুসির কথায়। সদল বলে রওনা হলো সেই ঘরের দিকে। সবার আগে লুসি। ঘরে ঢুকে প্রথম ওয়ার্ড্রপের দরজাটা খুলল ও। যাও ভেতরে ঢুকে দেখো আমি সত্যি বলছি কি মিথ্যে, বলল লুসি। কি জ্বালায় পড়লাম রে বাবা, বলল সুজান। একটা ওয়ার্ড্রপ, আবার দেখার কি আছে, বলল ওয়ার্ড্রপের কোটগুলো হাত দিয়ে সরালো সুজান। দেখো ওই যে পেছন দিকটা দেখা যাচ্ছে, এটা একটা সাধারণ ওয়ার্ড্রপ ছাড়া আর কিছুই না। সুজানের কথা শুনে এগিয়ে এলো সবাই। কোটগুলো সরিয়ে পেছন দিকটা দেখেছে। সবার দেখা শেষ হতে লুসিও ওকি দিল ভেতরে। হতভম্ব হয়ে গেছে ও। ওয়ার্ড্রপের ভেতরে কোনো জঙ্গল নেই। সাধারণ একটা ওয়ার্ড্রপের পেছন দিক যেমন হয় ঠিক সেরকম। লুসিকে সরিয়ে এবার ভিতরে ঢুকলো পিটার। তারপর হাতের আঙুল দিয়ে কয়েকবার বাড়ি মারলো কাঠে। নিরেট আওয়াজ হওয়ায় সবাই বুঝলো ওইটা ফাঁপা নয়। দারুণ দেখালে লুসি, বলল পিটার। আর যাই হোক, শেষ পর্যন্ত আমাদেরকে ওয়ার্ড্রবের ভেতরে ঢোকাতে পেরেছো তুমি। সম্পূর্ণ না হলেও তোমার কথা আংশিক বিশ্বাস করেছিলাম আমরা। আমি তোমাদের সঙ্গে মজা করছি না, স্পষ্ট স্বরে বলল লুসি। আমি যা বলেছি তার সবই সত্যি এবং বাস্তব। কয়েক মুহূর্ত আগেও এটা এরকম ছিল না। জানি তোমাদেরকে বিশ্বাস করানো কঠিন, কিন্তু আমি যা বলছি সেটাই সত্যি। ছাড়ো তো লুসি, অনেক হয়েছে। একটু মজা করতে চেয়েছিলে, সেটা করতে পেরেছ, ব্যাস শেষ হয়ে গেছে ব্যাপারটা। খামোখা টেনে লম্বা করছো কেন, বলল পিটার। মুখটা লাল হয়ে গেল লুসির। কিছু একটা বলার চেষ্টা করলো ও, কিন্তু একটা শব্দও বের করতে পারলো না মুখ থেকে। বদলে দুই চোখ বেয়ে পানি গড়াতে লাগলো ওর। পরের কয়েকদিন খুব খারাপভাবে কাটলো লুসির। সারাক্ষণ মনমরা হয়ে আছে। সবাইকে যদি বলতে পারতো স্রেফ মজা করার জন্য একটা গল্প বলেছে, তাহলে বোধহয় মনটা ভালো হয়ে যেত লুসি। কিন্তু যেটা বাস্তব সত্যি সেটাও এড়িয়ে যাবে কি করে? লুসি জানে কি ঘটেছে এবং সেটা কতটুকু সত্য। আজ পর্যন্ত কখনো কোনো মিথ্যা কথা বলেনি লুসি। কাজেই একটা সত্যিকে মিথ্যা বলে চালাতে পারবে না সে। সবাই ওকে মিথ্যুক বলে ভাবছে। এটা একেবারে সহ্য করতে পারছে না লুসি। 4 ভাই বোনদের মধ্যে লুসিই সবার ছোট। লুসি জানে এডমান্ডের মতো সুজান আর পিটারও তাকে মিথ্যুক বলে ভাবছে, কিন্তু তারা কারণে অকারণে লুসিকে ব্যঙ্গ করছে না, বরং কথা বলার সময় সযত্নে ওয়ার্ড্রবের প্রসঙ্গটা এড়িয়ে যাচ্ছে। কিন্তু এডমান্ডের আচরণ অসহ্য ঠেকছে লুসির। সব সময় সুযোগ পেলেই লুসিকে ব্যঙ্গ করছে সে। লুসিকে দেখলেই প্রথমে 32 পাটি দাঁত বের করে হাসছে, তারপর বলছে লুসি যদি আবার কোনো নতুন দেশের খোঁজ পায় তাহলে সেটা যেন সবার আগে তাকেই জানানো হয়। সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে এখন আবহাওয়া খুব ভালো, কোনো বৃষ্টি নেই, প্রত্যেকটা দিন রোদ ঝলমলে। সকাল হতে ঘর থেকে বেরিয়ে পড়ছে সবাই। তারপর মাছ ধরছে, সাঁতার কাটছে, গাছে চড়ছে আর ডাকাত ডাকাত খেলছে। পুরোটা সময় ওদের সঙ্গে থাকলেও কোনো খেলাতেই মজা পাচ্ছে না লুসি। বৃষ্টি না হওয়া পর্যন্ত এভাবেই কাটতে লাগলো লুসির দিন। একদিন দুপুরবেলা ওরা সবাই মিলে ঠিক করলো লুকোচুরি খেলবে। বাইরের আবহাওয়া আগের মতোই রোদ ঝলমলে। যাই হোক, টসে কপাল পুড়ল সুজানের। লুকোবার পর সবাইকে খুঁজে বের করতে হবে ওকে। সুজান গোনা শুরু করতেই হই হই করে লুকোতে ব্যস্ত হয়ে পড়লো সবাই। কোনো কিছু না ভেবে আগের সেই ঘরটায় ঢুকে পড়ল লুসি। ওয়ার্ড্রোবের ভেতরে ঢোকার কোনো ইচ্ছাই নেই তার। জানে এতে আবার ওয়ার্ড্রোবের প্রসঙ্গে কথা বলতে শুরু করবে সবাই। তবে লুসির খুব ইচ্ছে আরেকবার ওয়ার্ড্রোবের ভেতরটা দেখার। পুরো ব্যাপারটা এখনো মাথা থেকে ঝেড়ে ফেলতে পারেনি সে। হঠাৎ ওর মনে হলো নার্নিয়া আর সেই বনদেবতা, এসব কিছু ওর স্বপ্নে ঘটেনি তো? প্রফেসরের বাড়িটা বিশাল, এখানে লুকোবার জায়গার অভাবও নেই। লুসি সিদ্ধান্ত নিল ওয়ার্ড্রোবের ভেতরটা একবার দেখেই বেরিয়ে আসবে।
তারপর ভালো দেখে একটা জায়গায় লুকিয়ে পড়বে। ওয়ার্ড্রপের দিকে পা বাড়ালো লুসি। ঠিক এ সময় কারো পায়ের আওয়াজ শুনতে পেল ও। আর কোনো উপায় নেই লুসির, ধরা পড়তে না চাইলে এখনই ওয়ার্ড্রপের ভেতরে ঢুকে পড়তে হবে। টান দিয়ে দরজা খুলে লাফ দিয়ে ওয়ার্ড্রপের ভেতরে ঢুকে পড়ল লুসি। তারপর দরজাটা আস্তে করে ফিরিয়ে দিল। খেয়াল রাখলো ওটাতে যে পুরোপুরি বন্ধ না হয়ে যায়। জাদুর ওয়ার্ড্রপ হোক আর নাই হোক, সেটার ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেওয়া চরম বোকামি ছাড়া আর কিছুই নয়। লুসি ওয়ার্ড্রপে ঢোকার পরপরই এসে ঘরে ঢুকেছে এডমান্ড। লুসিকে লুকাতে দেখেছে ও। তখন সিদ্ধান্ত নিল সেও ওয়ার্ড্রপের ভেতরে ঢুকবে। খেলার কথা ভুলে গেছে। লুসিকে বিরক্ত করাই এখন ওর মূল উদ্দেশ্য। টান দিয়ে ওয়ার্ড্রপের দরজা খুলে ফেলল এডমান্ড। ভেতর অসংখ্য কোট ঝুলতে দেখলো। কর্পূরের গন্ধটাও নাকে এসে ধাক্কা মারলো। ওয়ার্ড্রপের ভিতরে না ঢুকে লুসিকে খুঁজতে লাগলো এডমান্ড, কিন্তু লুসিকে দেখা যাচ্ছে না কোথাও। ও, লুসি মনে করেছে সুজান খুঁজতে এসেছে তাকে, তাই ওয়ার্ড্রপের আরো ভিতরে ঢুকে পড়েছে। মনে মনে ভাবলো এডমান্ড। লাফ দিয়ে ওয়ার্ড্রপের ভেতর ঢুকে দরজাটা লাগিয়ে দিল ও। একবারও ভাবলো না নিজের বের হওয়ার পথ নিজেই বন্ধ করে দিয়েছে। ওয়ার্ড্রপের ভেতর কোনো আলো নেই। গাঢ় অন্ধকারের মধ্যে লুসিকে খুঁজতে শুরু করলো এডমান্ড। আশা করছে কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবে তাকে, কিন্তু কয়েক মিনিট খোঁজার পরও লুসিকে খুঁজে পেল না এডমান্ড। এবার ওয়ার্ড্রপের দরজা খুঁজতে শুরু করলো ও। ভাবছে ভিতরে আলো ঢুকলেই দেখতে পাবে লুসিকে, কিন্তু কয়েক মিনিট ধরে চেষ্টা করেও দরজা খুঁজে পেল না এডমান্ড। এবার বেশ ভয় পেয়ে গেল ও। চিৎকার করে বলল, লুসি, লুসি, কোথায় তুমি? আমি জানি তুমি লুকিয়েছো এখানে। কোনো উত্তর নেই। এডমান্ড খেয়াল করলো নিজের কণ্ঠটা কেমন যেন উদ্ভট শোনাচ্ছে। বন্ধ একটা ওয়ার্ড্রপের ভেতরে কথা বললে কারো গলা এরকম শোনায় না। এডমান্ডের মনে হলো সে যেন খোলা কোনো জায়গায় দাঁড়িয়ে কথা বলছে। হঠাৎ খুব ঠান্ডা লাগলো ওর। আবার ওয়ার্ড্রপের দরজা খুঁজতে শুরু করলো এডমান্ড। কিছুক্ষণ পর একটা আলো দেখতে পেল। বাঁচলাম, মনে মনে বলল এডমান্ড। দরজাটা মনে হয় আপনা আপনি খুলে গেছে। লুসি কোথায় গেল বা ওর কি হলো সে কথা একবারও ভাবলো না এডমান্ড। আলো লক্ষ্য করে সোজা হাঁটা ধরলো, কিন্তু কিছু তো যাওয়ার পর বুঝলো আলোটা ওয়ার্ড্রপের খোলা দরজা দিয়ে আসছে না। হঠাৎ মোটা মোটা কয়েকটা গাছের গুড়ি কাছে এসে পড়লো এডমান্ড। আশেপাশে তাকিয়ে হতভম্ব হয়ে গেল। বুঝতে পারলো একটা জঙ্গলের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে সে। নিচে তাকাতে তুষার দেখতে পেল এডমান্ড। ওপর থেকেও তুষার ঝুলে পড়েছে। মাথা তুলে উপরে তাকাতে নীল আকাশ দেখতে পেল এডমান্ড। বুঝতে পারলো জঙ্গলে এখন শীতকাল, সময়টা সকাল। সামনে তাকাতে অসংখ্য গাছের সারি দেখতে পেল এডমান্ড। সেগুলোর ফাঁক দিয়ে টকটকে লাল সূর্য দেখা যাচ্ছে। আশপাশের সবকিছু খুব শান্ত আর স্থির। এডমান্ডের মনে হলো সে ছাড়াই জঙ্গলে আর কেউ নেই। হঠাৎ এডমান্ডের মনে পড়লো লুসিকে খুঁজতে গিয়েই এখানে এসে পড়েছে সে। এতদিন লুসিকে কম ব্যঙ্গ করেনি এডমান্ড। এখন দেখা যাচ্ছে লুসির কথা আসলেই সত্যি। এডমান্ডের ধারণা লুসি আশেপাশে কোথাও আছে। লুসি, লুসি, আমিও তোমার মতোই জঙ্গলে, আমি এডমান্ড, চিৎকার করে বলল ও। কোনো উত্তর নেই। আমার উপর নিশ্চয়ই রেগে আছে ও, ভাবলো এডমান্ড। কিন্তু তারপরও এডমান্ড নিজের কাছে স্বীকার করতে রাজি নয় যে লুসিকে তার ব্যঙ্গ করা উচিত হয়নি। অদ্ভুত এই জঙ্গলেও বেশিক্ষণ থাকতে ইচ্ছে হচ্ছে না ওর। কাজে আবার চিৎকার করলো এডমান্ড, লুসি, স্বীকার করছি আমার ভুল হয়েছে। তোমাকে বিশ্বাস না করে আমি দুঃখিত। এখন তো নিজ চোখেই দেখতে পাচ্ছি সব। তোমার বলা প্রত্যেকটা কথা আসলে সত্যি। এখন দয়া করে বেরিয়ে এসো। এখনো কোনো উত্তর নেই। ঠিক একটা মেয়ের মতো, নিশ্চয়ই লুকিয়ে আছে কোথাও, ক্ষমা চাইলেও করবে না, মনে মনে ভাবলো এডমান্ড। আশপাশে একবার তাকালো সে। জায়গাটা মোটেও ভালো লাগছে না তার। সিদ্ধান্ত নিল এক্ষুনি বাসার পথ ধরবে। কিন্তু এ সময় হঠাৎ একটা ঘন্টার আওয়াজ শুনলো এডমান্ড। আওয়াজটা বেশ দূর থেকে আসছে। কিছুক্ষণ কান পেতে আওয়াজটা শুনলো এডমান্ড। বুঝতে পারলো প্রতি মুহূর্তে কাছে এসে পড়ছে আওয়াজটা। কয়েক সেকেন্ড পর একটা স্লে দেখতে পেল এডমান্ড। দুটো হরিণ টেনে নিয়ে যাচ্ছে ওটা। আকারে হরিণ দুটো দেখতে অনেকটা টাট্টু ঘোড়ার মতো। মাথার পেছনে চুলগুলো এতই সাদা যে সেখানে তুষার পড়লেও সেটা আলাদাভাবে চোখে পড়ছে না। মাথার দুপাশ থেকে বের হওয়া শিং দুটো অনেক লম্বা। আগুনের পাশে কোনো জিনিস রাখলে যেমন চকচক করে, রোদ লাগায় হরিণ দুটোর শিংও সেরকম চকচক করছে। দেখে মনে হচ্ছে ওগুলো যেন সোনা দিয়ে মোড়া। হার্নেসগুলো বানানো হয়েছে টকটকে লাল রঙের চামড়া দিয়ে। দুটো হরিণের হার্নেস থেকেই ঝুলছে অসংখ্য ঘণ্টা। স্লেয়ের ওপর মোটা এক বামন বসে আছে। এডমান্ডের ধারণা
দাঁড়ালে 3 ফুটের বেশি লম্বা হবে না এই বামন। শ্বেত ভালুকের মোটা লোম দিয়ে তৈরি করা একটা ফাড় পরে আছে সে। মাথায় চাপিয়েছে লাল রঙের একটা হুড। সেই হুডের উপর থেকে ঝুলছে সোনালি রঙের টাসেল। বামনের লম্বা দাড়ি হাঁটু ছুঁয়ে গেছে, কিন্তু এডমান্ডের চোখ আটকে গেল অন্য জায়গায়। বামনের পাশেই স্লেজের ঠিক মাঝখানে অদ্ভুত এক মানুষকে বসে থাকতে দেখলো ও। জীবনে কোনোদিন এত লম্বা মেয়ে দেখেনি এডমান্ড। সাদা রঙের একটা ফাড় পরে আছে সে, একেবারে গলা পর্যন্ত ঢাকা। ডান হাতে লম্বা একটা ছড়ি ধরে আছে। ছড়িটা সোনার তৈরি। মাথায় একটা সোনার মুকুটও পড়েছে। মুখের চামড়া অদ্ভুত রকম সাদা আর বিবর্ণ। গালের ভেতরটা টকটকে লাল, তবে পুরন চেহারায় গর্ব আর ঠান্ডা একটা ভাব আছে। থামো, নির্দেশ দিল অদ্ভুত দর্শন মেয়েটা। সঙ্গে সঙ্গে দড়ি ধরে টান দিল বামন। পিটারের সামনে এসে থেমে গেল স্লেজ। কে তুমি? জানতে চাইল মেয়েটা। কঠিন চোখে চেয়ে আছে এডমান্ডের দিকে। আমি আমি আমার নাম এডমান্ড, ভয় ভয়ে বলল ও। মেয়েটার তাকানোর ভঙ্গি ভালো লাগছে না। হঠাৎ ধমকে উঠল মেয়েটা। একজন রানীকে কিভাবে সম্বোধন করতে হয় সেটা জানো না? আমি ক্ষমা চাই আপনার কাছে, বলল এডমান্ড। আমি আসলে জানি না। জানো না? রানী আর রানীকে কি বলে সম্বোধন করতে হয় সেটা তুমি জানো না? জানবে, সময় মতো সবই জানবে তুমি। কিন্তু তুমি আসলে কি? জানতে চাইল মেয়েটা। প্রতি মুহূর্তে আরো কঠিন থেকে কঠিনতর হচ্ছে তার দৃষ্টি। প্লিজ দয়া করুন আমাকে, বলল এডমান্ড। আমি আসলে বুঝতে পারছি না আপনি কি জানতে চাচ্ছেন। আমি আমি আসলে স্কুলে পড়ি, এখন ছুটি চলছে আমাদের। দ্য ক্রনিকলস অফ নার্নিয়া, 4র্থ পর্ব। জাদুর খাওয়ার মিষ্টি। কিন্তু তুমি কি? জানতে চাইল রানী। তুমি কি লম্বা কোনো বামন যে নিজেই তার দাড়ি কেটে ফেলেছে? না মহামান্য রানী, বলল এডমান্ড। আমার কখনোই কোনো দাড়ি ছিল না। আমি একটা ছেলে। একটা ছেলে? অবাক হয়ে বলল রানী। তার মানে তুমি কি অ্যাডামের সন্তান? চুপ করে দাঁড়িয়ে আছে এডমান্ড, কোনো কথা বলছে না। মেয়েটা আসলে কি জানতে চাচ্ছে সে ব্যাপারে কোনো ধারণা নেই ওর। তুমি আসলে একটা ইডিয়েট, বলল রানী। ঠিকভাবে উত্তর দাও আমার প্রশ্নের, নইলে আমি ধৈর্য হারিয়ে ফেলবো। সত্যি কথা বলো, তুমি কি মানুষ? হ্যাঁ মহামান্য রানী, বলল এডমান্ড। আমার এলাকায় কিভাবে এলে তুমি? আমি আমি একটা ওয়ারড্রপের ভেতর থেকে এসেছি, জানালো এডমান্ড। ওয়ারড্রপ? যা বলতে চাও সেটা পরিষ্কার করে বলো, বলল রানী। আমি একটা ওয়ারড্রপের ভেতরে ঢুকেছিলাম, তারপর কিছুক্ষণ পর হঠাৎই জায়গায় এসে পড়ি। কিন্তু কিভাবে সেটা জানি না, বলল এডমান্ড। হা হা হা, হেসে উঠল রানী। তারপর আবার শুরু করলো। একটা দরজা, মানুষের পৃথিবী থেকে একটা দরজা। এরকম জিনিসের কথা আগেও শুনেছি আমি। এটা না আবার ধ্বংস বয়ে আনে আমার জন্য। কিন্তু এই ছেলেটা একা এসেছে এবং দেখে মনে হচ্ছে আমার কথা ভালোভাবেই শুনবে সে। কথাগুলো যেন নিজেকেই শোনালো রানী। হঠাৎ স্লেজ থেকে নেমে এডমান্ডের দিকে বড় বড় চোখ করে তাকালো সে। চোখ দুটো থেকে যেন আগুন জ্বলছে। সোনার ছড়িটা একটু উঁচু করলো সে। এডমান্ড বুঝতে পারলো খারাপ কিছু করতে যাচ্ছে রানী, কিন্তু এক পাও নড়তে পারলো না ও। নিজেকে নিয়তির উপর ছেড়ে দিল। এই সময় আবার কথা বলে উঠল রানী। কচি বাচ্চা আমার, নরম সুরে বলল রানী। দেখে মনে হচ্ছে তোমার খুব ঠান্ডা লেগেছে। এসো আমার সঙ্গে স্লেজে বসো তুমি। আলখেল্লা দিয়ে তোমাকে জড়িয়ে রাখবো আমি। তারপর দুজনে মিলে অনেক গল্প করব আমরা। এই আয়োজন মোটেও ভালো লাগলো না এডমান্ডের, কিন্তু না বলার সাহস নেই ওর। স্লেজের ওপর উঠে রানীর পায়ের সামনে জড়সড় হয়ে বসে পড়ল এডমান্ড। রানী তার সাদা এলখাল্লা দিয়ে প্রায় মুড়ে দিল এডমান্ডকে। গরম কিছু পান করার থাকলে ভালো হতো, তাই না? জানতে চাইল রানী। হ্যাঁ রানী, বলল এডমান্ড। স্লেজের উপর অনেক ছোট ছোট বাক্স আছে, সেখান থেকে একটা বাক্স হাতে নিল সে। তারপর সেটার ভেতর থেকে একটা বোতল বের করে আনলো। দেখে মনে হচ্ছে বোতলটা কপারের তৈরি। ভেতরে তরল কি যেন আছে। ওটা হালকা কাত করলো রানী। এক ফোঁটা তরল পড়তেই বোতলটা আবার সোজা করে ধরলো সে। 1 সেকেন্ডের জন্য ফোঁটাটা বাতাসে ভাসতে ভাসতে দেখতে পেল এডমান্ড, হীরের মতো চকচক করছে। তারপরে সেটা তুষারের ওপর পড়ে গেল। সঙ্গে সঙ্গে অদ্ভুত হিসির শব্দ। কয়েক মুহূর্ত পরে তুষারের ওপর সোনা দিয়ে তৈরি একটা কাপ এসে পড়ল। ভেতরে গরম কি যেন আছে।
এই সময় রানীর পাশে বসে থাকা বামনটা সোনার কাপ হাতে নিয়ে এডমান্ডের হাতে দিল। কাপটা দেওয়ার সময় মুচকি হেসে এডমান্ডকে বউ করলো সে। বামনের হাসিটাও ভালো লাগলো না এডমান্ডের। যাই হোক, কাপের ভেতরে তরল কিছু একটা আছে। কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব না করে কাপে চুমুক দিতে শুরু করলো এডমান্ড। প্রতি চুমুকে চাঙ্গা হয়ে উঠেছে সে। জীবনে কোনোদিন এত মজার জিনিস খায়নি। জিনিসটা খুব মিষ্টি, সেই সঙ্গে ক্রিমও আছে। কিছুক্ষণের মধ্যে এডমান্ডের পুরো শরীর গরম হয়ে গেল। কোনো খাবার নেই, শুধু পান করা। এটা কি কোনো কাজের কথা অ্যাডামের ছেলে? খুব নরম সুরে বলল রানী। বলো, কি খেতে চাও তুমি? মিষ্টি কিছু প্লিজ, বলল এডমান্ড। খাওয়ার কথা শুনে সব ভুলে গেছে সে। বোতল থেকে আরেক ফোঁটা তরল নিচে ফেললো রানী। সঙ্গে সঙ্গে গোল একটা বাক্স এসে পড়লো সেখানে। সিল্কের একটা রিবন দিয়ে বাঁধা আছে বাক্সটা। রিবনটা গাঢ় সবুজ রঙের। খোলার পর মিষ্টি জাতীয় কিছু খাবার দেখা গেল ভেতরে। প্রত্যেকটার ওজন হবে কমপক্ষে কয়েক পাউন্ড। খেতে শুরু করলো এডমান্ড। এই ধরনের মিষ্টি খাবার আগেও খেয়েছে এডমান্ড। চিনি আর জেলি দিয়ে বানানো হয় এটা। কিন্তু সেগুলোর সঙ্গে রানীর দেওয়া এই মিষ্টির কোনো তুলনাই হয় না। যেমন তার স্বাদ, তেমনই তার গন্ধ। এরপর একটার পর একটা মিষ্টি সাবার করেছে এডমান্ড। খাওয়ার সময় তাকে বিভিন্ন প্রশ্ন করে যাচ্ছে রানী। প্রথম প্রথম এডমান্ড নিজেকে মনে করিয়ে দিচ্ছিল মুখ ভর্তি খাবার নিয়ে কারোর সঙ্গে কথা বলা অভদ্রতা। কিন্তু কিছুক্ষণ পর সেটা ভুলে গেল এডমান্ড। যত দ্রুত সম্ভব মিষ্টিগুলো শেষ করতে চাইছে সে। যত খাচ্ছে ততই আরো খেতে ইচ্ছে করছে ওর। যাই হোক, একের পর এক প্রশ্ন করে যাচ্ছে রানী। এডমান্ডের মনে একবারও প্রশ্ন জাগলো না তার ব্যাপারে রানীর এত কৌতূহল কেন। এডমান্ড জানালো তার এক ভাই আর দুই বোন আছে। দুই বোনের মধ্যে একজন আগেই নার্নিয়াতে এসেছে এবং তার সঙ্গে বনদেবতার কথাও হয়েছে। তারা চারজন ছাড়া আর কেউ এই নার্নিয়া সম্পর্কে জানে না। এডমান্ডরা চার ভাই বোন, এই কথা শুনে চকচক করে উঠল রানীর চোখ। তুমি নিশ্চিত তোমরা চার ভাই বোন? প্রশ্ন করলো রানী। দুজন ইভের মেয়ে আর দুজন অ্যাডামের ছেলে। মুখ ভর্তি খাবার নিয়ে উত্তর দিল এডমান্ড। হ্যাঁ, এ ব্যাপারে আপনাকে আগেই বলেছি আমি। এবার কথা বলার সময় মহামান্য রানী বলল না এডমান্ড। কিন্তু রানীকে দেখে মনে হলো এসব ছোটখাটো ব্যাপার নিয়ে তার মাথা ঘামানোর সময় নেই। কিছুক্ষণ পর সব মিষ্টি শেষ করে ফেললো এডমান্ড। করুণ চোখে খালি বাক্সটার দিকে তাকিয়ে আছে। আশা করছে রানী তাকে আরো কিছু মিষ্টি খেতে দেবে। এডমান্ড কি ভাবছে সেটা তার মুখ দেখেই বুঝতে পারলো রানী। সে জানে এই মিষ্টির জাদুকরী শক্তি আছে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। যতই দেয়া হবে ততই খাবে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে না মরা পর্যন্ত এই খাওয়া বন্ধ করতে পারবে না কেউ। রানী সিদ্ধান্ত নিল এডমান্ডকে আর কোনো মিষ্টি দেবে না। অ্যাডামের ছেলে, আমি তোমার এক ভাই আর দুই বোনকে দেখতে চাই। তুমি কি তাদেরকে এখানে আনবে? আমি চেষ্টা করব, বলল এডমান্ড। এখনো খালি বাক্সটার দিকে তাকিয়ে আছে। আবার এখানে আসার সময় তোমার সব ভাই বোনকে নিয়ে আসবে তুমি। তখন তোমাকে আরো মিষ্টি খেতে দেব। এখন অবশ্য তোমাকে আর কোনো মিষ্টি দিতে পারবো না আমি। জাদুটা আসলে মাত্র একবারই কাজ করে। তবে বাসায় থাকলে এই জাদু আমি অনেকবার দেখাতে পারি। এই পর্যন্ত বলে থামলো। এখন আমি আপনার বাসায় যেতে পারি না? জানতে চাইলো এডমান্ড। স্লেজ দেখার পর এডমান্ড ভেবেছিল অদ্ভুত দর্শন মেয়েটা মনে হয় তাকে অনেক দূরে কোথাও নিয়ে যাবে। সেখান থেকে আর কোনোদিন প্রফেসরের বাড়িতে ফিরতে পারবে না ও। তখন খুব ভয় পেয়েছিল এডমান্ড। কিন্তু মিষ্টি জাদুকরী শক্তি সব ভুলিয়ে দিয়েছে তাকে। এমন খাবারের জন্য নরক পর্যন্ত যেতে রাজি ও। আমার বাড়ির কথা কি বলবো তোমাকে? এত সুন্দর বাড়ি আগে কখনো দেখোনি তুমি। প্রত্যেকটা ঘর মিষ্টিতে ঠাসা। আসলে কি জানো, আমার কোনো ছেলেপুলে নেই। পুরো নার্নিয়াই তো আমার। এখানকার সবাই আমার কথা মান্য করে চলে। কিন্তু কি লাভ বলো? আমি মারা গেলে তখন কে হবে এসব কিছুর মালিক? একজন রাজপুত্র থাকলে শান্তিপুত মরতে পারতাম আমি। আমার মৃত্যুর পর সেই হতো নার্নিয়ার রাজা, মূল হত্যাকর্তা। আমার এই জায়গাকে কোনোভাবেই খারাপ বলতে পারবে না তুমি। কি নেই সেখানে? সবচেয়ে মজার জিনিস মিষ্টিই তো আছে মন মন। একজন রাজপুত্র থাকলে কতই না ভালো হতো। সারাদিন কোনো কাজ নেই, যত ইচ্ছে মিষ্টি খেতে পারতো সে। তোমার মতো সুন্দর আর স্মার্ট ছেলে আগে কখনো দেখিনি আমি। সত্যি কথাটা বলেই দিই তোমাকে, আসলে প্রথম দেখাতেই তোমাকে মনে ধরে গেছে আমার। মনে মনে ঠিক করে ফেলেছি তোমাকে একসময় রাজপুত্র বানাবো। কিন্তু এই জন্য তোমার বাকি ভাই বোন সম্পর্কে জানতে হবে আমাকে।
তাদেরকে অবশ্যই এখানে আনবে তুমি, বলল রানী। কিন্তু এখন আপনার বাসায় যাওয়া যায় না? জানতে চাইল এডমান্ড। মিষ্টি খাওয়ার পর ওর মুখ লাল হয়ে গেছে, আঠালো হয়ে গেছে হাতের আঙুল আর মুখের ভেতরটা। আহ, আসলে তুমি ব্যাপারটা বুঝতেই পারছো না। এখন যদি তোমাকে আমার বাসায় নিয়ে যাই, তাহলে তোমার ভাই বোনদের আর দেখতে পারবো না আমি। ওদেরকে দেখতে খুব ইচ্ছে করছে আমার। তোমাকে আমি রাজপুত্র বানাবো, তুমি হবে নার্নিয়ার রাজা। আর কথা বলে ভালো লাগলে তোমার এক ভাইকে ডিউক আর দুই বোনকে ডাচেস বানাবো আমি, বলল রানী। কিন্তু তাদের সঙ্গে কথা বলতে ভালো লাগবে না আপনার, বলল এডমান্ড। আমার মতো বিশেষ কিছু নেই তাদের মধ্যে। যাই হোক, তারপরও ওদেরকে আমি এখানে নিয়ে আসবো অন্য কোনো সময়। কিন্তু এখন আমি আপনার বাসায় যেতে চাই। কিন্তু একটা ব্যাপার তুমি বুঝতে পারছো না অ্যাডামের ছেলে, আমার বাসায় যাওয়ার পর আনন্দ ফুর্তি করতে করতে সবকিছু ভুলে যাবে তুমি। তখন কি আর ভাই বোনদের কথা মনে থাকবে তোমার? তার চেয়ে এখন নিজের দেশে ফিরে যাও তুমি। আবার আসবে যেদিন, সেদিন ভাই বোনদের নিয়ে আসতে ভুলে যেও না। তাদেরকে ছাড়া এলে ব্যাপারটা ভালো লাগবে না আমার, বলল রানী। কিন্তু নিজের দেশে কিভাবে ফিরবো সেটাই তো জানা নেই আমার, বলল এডমান্ড। খুব সোজা, বলল রানী। ওই ল্যাম্পপোস্টটা দেখতে পাচ্ছ? হাতের ছড়ি দিয়ে একটা জায়গা দেখালো রানী। ঘাড় ঘুরিয়ে জায়গাটা দেখলো এডমান্ড। ওই ল্যাম্পপোস্টের বরাবর সোজা চলে যাও, ওটার পেছনেই পৃথিবীর মানুষরা থাকে। একবার এদিকে তাকাও। সোনার ছড়িটা আবার বিপরীত দিকে ঘোরালো রানী। গাছপালার মাঝখানে থেকে ছোট ছোট দুটো পাহাড় দেখা যাচ্ছে। হ্যাঁ, পাহাড়ই তো মনে হচ্ছে, বলল এডমান্ড। ওই দুটো পাহাড়ের মাঝখানেই আমার বাড়ি। এরপর যখন আসবে, তখন এই দুই পাহাড় বরাবর কিছুক্ষণ হাঁটলে আমার বাড়ির কাছে পৌঁছে যাবে তুমি। তবে একটা ব্যাপার ভুললে কিন্তু চলবে না। দ্বিতীয়বার তোমার ভাই বোনদের দেখতে চাই আমি। এ ব্যাপারে কোনো ওজোর আপত্তি চলবে না। কোনোভাবেই একা আসবে না তুমি। যেভাবেই হোক, ভাই বোন সবাইকে নিয়ে আসতে হবে তোমাকে, বলল রানী। আমি আমার সাধ্যমতো চেষ্টা করলো। ও, ভালো কথা, বলল রানী। তোমার ভাই বোনদের কিন্তু আমার কথা বলবে না, বুঝলে? আর ওদেরকে সারপ্রাইজ দেওয়ার এমন সুযোগ কি হাতছাড়া করা উচিত হবে? জঙ্গলে এসে প্রথমে তুমি ওই ছোট দুই পাহাড়ের কাছে চলে আসবে। তোমার ভাই বোনদেরকে কেউ কিছু জানতে চাইলে সেটা কৌশলে এড়িয়ে যাবে তুমি। তুমি তো খুব স্মার্ট। একটা অজুহাত বানাতে খুব একটা সময় লাগবে না তোমার। তারপর আমার বাড়ির কাছে এসে তুমি ওদেরকে বলবে, চলো দেখি কে থাকে ওখানে। আরেকটা কথা, তুমি বলেছো তোমার এক বোন আগে এখানে এসেছে। এখানে এক বনদেবতা থাকে। সে খুব খারাপ লোক। সম্ভবত আমার সম্পর্কে অনেক খারাপ কথা বলেছে সে তোমার বোনকে। কাজে আমার কাছে আসতে ভয় পেতে পারে তোমার বোন। বনদেবতা যাই বলুক, এখন তো তুমি জানো আমি কেমন। প্লিজ প্লিজ, হঠাৎ বলে উঠল এডমান্ড। আমি কি আর একটাও মিষ্টি পাবো না? বাড়ি যাওয়ার পথে ওটা খেতে খেতে যেতাম। না অ্যাডামের ছেলে, আর একটাও না, হেসে বলল রানী। তোমাকে অপেক্ষা করতে হবে। কথা শেষ হতেই বামনকে ইঙ্গিত করলো রানী। রানীর ইঙ্গিত পেয়ে স্লেজ ছেড়ে দিল বামন। দ্রুত ছোট দুই পাহাড়ের দিকে চলে যাচ্ছে স্লেজ। আর কিছুক্ষণের পরেই জঙ্গলের ভিতর হারিয়ে যাবে সেটা। একেবারে শেষ মুহূর্তে ঘাড় ঘুরিয়ে এডমান্ডের দিকে তাকালো রানী। তারপর হাত নেড়ে বলল, আবার পাবে, আবার পাবে। আমার শর্তের কথা ভুলো না কিন্তু। তাড়াতাড়ি এসো। এখন আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে এডমান্ড, হা করে তাকিয়ে আছে সামনে। এই সময় হঠাৎ কাউকে চিৎকার করতে শুনলো এডমান্ড। ওর নাম ধরে ডাকছে। আশেপাশে তাকাতেই লুসিকে দেখতে পেল সে। ওহ, এডমান্ড, চিৎকার করে উঠল লুসি। শেষ পর্যন্ত তুমিও তাহলে এলে। এখন সবাই বিশ্বাস করবে আমার কথা। দারুণ মজা। ঠিক আছে ঠিক আছে, তাকে বাধা দিয়ে বলল এডমান্ড। তোমার কথাই আসলে সত্যি। ওটা আসলে একটা জাদুর ওয়্যারড্রপ। প্রথমে তোমাকে বিশ্বাস করিনি বলে আমি দুঃখিত। কিন্তু এতটা সময় তুমি কোথায় ছিলে? এমন কোনো জায়গা নেই যেখানে তোমাকে খুঁজিনি আমি। যদি জানতাম তুমিও ওয়্যারড্রপে ঢুকেছো, তাহলে তোমার জন্য অপেক্ষা করতাম আমি। মিস্টার টামনাসের সঙ্গে লাঞ্চ খেয়েছি। তিনি একজন বনদেবতা। তার কথা আগেই তোমাদেরকে বলেছিলাম। তার মতো ভালো বনদেবতা আর হয় না। আমাকে বাসায় ফিরতে দেওয়ায় সাদা ডাইনি তার কোনো ক্ষতি করেনি। বনদেবতার ধারণা আমার ব্যাপারে কিছুই জানতে পারেনি সাদা ডাইনি, বলল লুসি। সাদা ডাইনি? সে আবার কে? জানতে চাইল এডমান্ড। সে এক ভয়ঙ্কর ডাইনি, বলল লুসি। নিজেকে নার্নিয়ার রানী বলে দাবি করে সে। কিন্তু তার এরকম দাবি করার পেছনে কোনোই কারণ নেই।
জঙ্গলের সব বনদেবতা, জলপরী, বনপরী, বামন আর পশু পাখি, সংক্ষেপে যারা ভালো তারা সবাই তাকে ঘৃণা করে। ইচ্ছে করলেই সে যে কোনো মানুষকে পাথর বানিয়ে দিতে পারে। এমন কোনো ভয়ঙ্কর কাজ নেই যা সে করে না। অদ্ভুত অদ্ভুত সব জাদু জানে এই ডাইনি। জাদু করে নার্নিয়াকে শীতকাল বানিয়ে রেখেছে ওই পাষণ্ড সাদা ডাইনি। বছরে 12 মাসই এখানে শীত, কখনো ক্রিসমাস আসে না। একটা স্লেজ করে পুরো জঙ্গল ঘুরে বেড়ায় সে। একজোড়া হরিণ সেটা টেনে নিয়ে যায়। সবসময় একটা ছড়ি থাকে হাতে, মাথায় একটা সোনার মুকুটও নাকি পরে সাদা ডাইনিটা। অতিরিক্ত মিষ্টি খাওয়ার ফলে খুব খারাপ লাগছে এডমান্ডের। লুসি এতক্ষণ ধরে যা বলল সেটা শুনে কেমন যেন ভয় ভয় করছে ওর। ভয়ঙ্কর এক সাদা ডাইনির দেওয়া মিষ্টি খেয়েছে সে, না জানি কি হবে। এত কিছু শোনার পর এখনো বারবার ওই মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছে এডমান্ডের। যে কোনো কিছুর বিনিময়ে মিষ্টি খেতে চায় ও। সাদা ডাইনির সম্পর্কে এই কথা কোত্থেকে শুনেছো তুমি? জানতে চাইল এডমান্ড। মিস্টার টামনাস আমাকে এইসব বলেছে। তিনি একজন বনদেবতা, বলল লুসি। একজন বনদেবতার কথা সবসময় বিশ্বাস করতে হয় না লুসি, বলল এডমান্ড। এমনভাবে কথা বলছে যেন লুসির চেয়ে অনেক বেশি জানে সে এই জঙ্গল সম্পর্কে। কে বললো তোমাকে? বলল লুসি। কাউকে বলতে হবে কেন, এটা তো সবাই জানে, বলল এডমান্ড। বিশ্বাস না হলে যে কাউকে জিজ্ঞাসা করতে পারো তুমি। যাই হোক, এখানে দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না। চলো বাড়ির পথ ধরি। হ্যাঁ তাই চলো। তুমি এখানে আসায় আমার কি যে ভালো লাগছে। এখন সবাই বিশ্বাস করবে আমার কথা। সবাই মিলে আবার নার্নিয়ায় আসবো আমরা। দারুণ মজা হবে। লুসির কথায় খুশি হতে পারল না এডমান্ড। সে ভাবছে লুসির জন্য পুরো ব্যাপারটা আনন্দের হলেও তার জন্য অপমানকর। কারণ ভাই বোনদের সবার সামনে লুসির কাছে ক্ষমা চাইতে হতে পারে তাকে। এডমান্ড নিশ্চিত লুসির মতো ওর বাকি ভাই বোনরাও বনদেবতা আর ভালো পশু পাখিদের পক্ষ নেবে। কিন্তু এরই মধ্যে সাদা ডাইনির পক্ষ নিয়ে বসে আছে সে। এডমান্ড সিদ্ধান্ত নিল সাদা ডাইনির ব্যাপারে কোনো কথা বলবে না। কিছুক্ষণ হাঁটার পর ওয়ার্ড্রবের ভেতরে ঢুকে পড়লো ওরা। তারপর বেরিয়ে এলো ঘরটায়। কি ব্যাপার এডমান্ড, তোমাকে অসুস্থ দেখাচ্ছে কেন? জানতে চাইলো লুসি। আমি ঠিক আছি, মিথ্যে বলল এডমান্ড। আসলে খুব দুর্বল লাগছে। এসো তাহলে, বলল লুসি। সবাইকে জানাই কি কি ঘটনা ঘটেছে নার্নিয়ায়। দ্য কার্নিকলস অফ নার্নিয়া, পর্ব 5। আবার ওয়ার্ড্রব। ওয়ার্ড্রব থেকে বের হয়ে লুসি আর এডমান্ড বুঝতে পারলো এখনো লুকোচুরি খেলছে সবাই। পিটার আর সুজানকে খুঁজে বের করে বড় একটা ঘরে জড়ো করলো লুসি। তারপর চিৎকার করে উঠল, পিটার, সুজান, আমার সব কথা সত্যি। এডমান্ডও এখন ব্যাপারটা জানে। ওর জাদুর ওয়ার্ড্রবের পেছনে একটা দেশ আছে। আজকেও আমি ওখানে গিয়েছিলাম। তারপর ফিরে আসার সময় এডমান্ডের সঙ্গে দেখা হয়েছে আমার। এডমান্ড, নার্নিয়াতে কি কি দেখেছো বলো ওদেরকে, বলল লুসি আনন্দে হাততালি দিচ্ছে। কি ব্যাপার বলো তো এডমান্ড, জানতে চাইল পিটার। এতক্ষণ পর্যন্ত লুসির পক্ষে ছিল এডমান্ড। প্রথমে লুসির কথা বিশ্বাস করেনি বলে তার কাছ থেকে ক্ষমাও চেয়েছে। কিন্তু পিটার আর সুজানকে কি বলবে অনেক ভেবেও সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি এডমান্ড। পিটার প্রশ্ন করায় সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিল সে। সবচেয়ে খারাপ কাজটাই করবে ও। সবার সামনে মিথ্যুক প্রমাণিত করবে লুসিকে। চুপ করে আছো কেন এডমান্ড, বলো কি ঘটেছে ওখানে, আবার প্রশ্ন করলো সুজান। সুজানের দিকে তাকালো এডমান্ড। মুখটা গম্ভীর করে রেখেছে। ভাবটা এমন যেন লুসির চেয়ে কয়েক বছরের বড় সে। আসলে লুসির চেয়ে মাত্র 1 বছরের বড় এডমান্ড। হ্যাঁ, লুসি আর আমি খেলছিলাম। খেলতে খেলতেই ওয়ার্ড্রবের ভিতর ঢুকেছিলাম আমরা। ভেবেছিলাম লুসির দেখা দেশটার খোঁজ পাবো, কিন্তু সত্যি কথা হচ্ছে ওখানে কিচ্ছুই নেই, বলল এডমান্ড। হতভম্বের মতো এডমন্ডের দিকে তাকালো লুসি। তারপর দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। এদিকে প্রতি মুহূর্তে খারাপ একটা মানুষে পরিণত হচ্ছে এডমান্ড। এত বড় একটা মিথ্যে কথা বলেছে, অথচ খারাপ লাগছে না ওর। ভাবছে অনেক ভালো একটা কাজ করেছে সে। আমার মনে হয় আবার ওই ওয়ার্ড্রবের কাছে গেছে লুসি। ওর কি হয়েছে বলো তো? বাচ্চাদের এটাই সমস্যা, তারা সব সময়। তুমি চুপ করো তো এডমান্ড, বলল পিটার। ওয়ার্ড্রবের ওই বিচ্ছিরি ঘটনার পর লুসির সঙ্গে সবসময় পশুর মতো আচরণ করেছো তুমি। আজকে খেলার ছলে আবার ওকে ওয়ার্ড্রবের ভেতরে ঢুকিয়েছো। যতই অজুহাত দেখাও, আমি জানি ওকে ব্যঙ্গ করার জন্যই তুমি এই কাজটা করেছো। হ্যাঁ, ওয়ার্ড্রব নিয়ে প্রথমবার যা হয়েছে সেটা আসলে খুবই খারাপ ঘটনা ছিল, বলল এডমান্ড।
নিজের প্রসঙ্গটা কৌশলে এড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, সবাই জানে যে ওইটা একটা খারাপ ঘটনা ছিল। আমরা সবাই চেয়েছি লুসি যাতে পুরো ব্যাপারটা ভুলে যায়, কিন্তু তুমি এরকম করলে। আজকে খেলার সময় সম্পূর্ণ ঠিক ছিল লুসি, কিন্তু তোমার সঙ্গে ওয়ারড্রপে ঢোকার পরই সব পাল্টে গেল। কেন আবার ওকে ওয়ারড্রপে ঢোকালে তুমি? তোমার জন্যেই আবার সবার সামনে ছোট হতে হলো ওকে। ব্যাপারটা তুমি ইচ্ছে করেই করেছো, বলল পিটার। আমি ভাবছিলাম বলেই চুপ হয়ে গেল এডমান্ড। বুঝতে পারছে আর বলার কিছু নেই ওর। তুমি আসলে কোনো কাজ করার আগে ভাবো না, বলল পিটার। সবাইকে ব্যঙ্গ করার অভ্যাসটা ছেড়ে দাও এডমান্ড। আমি খেয়াল করে দেখেছি, তোমার চেয়ে বয়সে ছোট এমন সবার সাথে পশুর মতো আচরণ করো তুমি। স্কুলেও তুমি এমন করেছো, বলল পিটার। তোমরা কি চুপ করবে? রেগে গিয়ে বলল সুজান। তোমাদের ঝগড়া আমাদের সমস্যার কোনোই সমাধান করবে না। এখন বরং লুসিকে খোঁজা উচিত আমার। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর লুসিকে পাওয়া গেল। এখন অঝোর নয়নে কাঁদছে সে। কি বললে লুসি চুপ করবে সেটা ভেবে পেল না ওরা। কিছুক্ষণ পর কাঁদতে কাঁদতে বলে উঠল লুসি। তোমরা যে যাই মনে করো, যে যাই বলো, তাতে আমার কিছুই যায় আসে না। তোমরা প্রফেসরের সঙ্গে কথা বলতে পারো, চিঠিও লিখতে পারো মাকে, কিংবা যা খুশি করতে পারো। আমি জানি ওখানে একজন বনদেবতার সঙ্গে দেখা হয়েছে আমার। সারা জীবনের জন্য ওখানে চলে যাব আমি। তোমরা সবাই পশুর মতো আচরণ করেছো আমার সঙ্গে, পশুর মতো। সন্ধ্যাটা খুব খারাপ কাটলো লুসির। এদিকে এডমান্ড ভাবছে যেভাবে প্ল্যান করেছিল ঠিক সেই মোতাবেক কিছুই ঘটছে না। সুজান আর পিটার এখনো বিশ্বাস করছে না লুসির কথা। তাদের ধারণা লুসি কি বলছে সেটা সে নিজেই জানে না। লুসি শুয়ে পড়ার অনেকক্ষণ পর প্যাসেজে দাঁড়িয়ে ফিসফিস করে অনেক কথা বলল সুজান আর পিটার। সিদ্ধান্ত নিল সকালে এই ব্যাপারে কথা বলবে প্রফেসরের সঙ্গে। সকালে নাস্তা সেরে আবার আলোচনায় বসলো ওরা। প্রফেসর যদি মনে করেন তাহলে বাবাকে আনবার ব্যবস্থা করবেন। ব্যাপারটা আর আমাদের হাতে নেই, বলল পিটার। সবাই সায় জানালো পিটারের কথায়। সদল বলে রওনা হলো প্রফেসরের স্টাডি রুমের দিকে। হালকাভাবে স্টাডি রুমের দরজায় টোকা দিল পিটার। কিছুক্ষণ পর দরজা খুলে দিলেন প্রফেসর। তোমরা এত সকালে? বললেন প্রফেসর। আপনার সঙ্গে একটা বিশেষ কথা ছিল স্যার, বলল পিটার। আমাদের একটা সমস্যা হয়েছে। মানুষের জীবনে তো সমস্যা হবেই, বলল প্রফেসর। তা ঝটপট বলে ফেলো তো কি হয়েছে। পুরো ঘটনা প্রফেসরকে খুলে বলল ওরা। একবারও বাধা না দিয়ে পুরো ঘটনা শুনলেন তিনি। তারপর এমন এক প্রশ্ন করলেন যেটা কেউ আশা করেনি। তোমরা জানলে কিভাবে যে লুসির বলা কথাগুলো সত্যি নয়? বললেন প্রফেসর। কিন্তু প্রফেসরের গম্ভীর চেহারা দেখে কেউ কিছু বলতে পারলো না। চুপ হয়ে গেল সুজানও। প্রফেসর যে সিরিয়াস সে ব্যাপারে কোনোই সন্দেহ নেই। তারপর সব দ্বিধা দ্বন্দ্ব ছেড়ে ফেলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সুজান। বলল, কিন্তু এডমান্ড সম্পূর্ণ অন্য কথা বলছে প্রফেসর। এটা একটা ভালো কথা বলেছ, বলল প্রফেসর। এক্ষেত্রে বিবেচনা করতে হবে আমাদেরকে, খুব সাবধানে বিবেচনা করতে হবে। তোমাদেরকে একটা প্রশ্ন করি, ব্যাপারটা অন্যভাবে নিও না। কারো ওপর বেশি নির্ভর করা যায়, এডমান্ড না লুসি? মানে আমি বলতে চাইছি ওদের দুজনের মধ্যে কে বেশি সত্যি কথা বলে। অতীতে নিশ্চয়ই এমন কোনো ঘটনা ঘটেছে যার মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো এডমান্ড আর লুসির মধ্যে কে বেশি সত্যি কথা বলে, কে বেশি বিশ্বাসযোগ্য। সেরকম কোনো ঘটনা কথা মনে করে বলো ওদের দুজনের মধ্যে কে বেশি সত্যি কথা বলে। এটা নিয়ে বেশি ভাবার কিছুই নেই প্রফেসর, বলল পিটার। এক্ষেত্রে লুসিকে এগিয়ে রাখবো আমি। তোমার কি ধারণা? সুজানের দিকে ঘুরল প্রফেসর। সাধারণত সব ব্যাপারে আমিও পিটার একমত থাকি। লুসি কখনোই মিথ্যা কথা বলে না, কিন্তু এই ব্যাপারটা কিভাবে সত্যি হতে পারে সেটা আমার মাথায় ঢুকছে না, বলল সুজান। তুমি নিজেই বলছো যে লুসি কখনো মিথ্যে কথা বলে না, আবার তার কথা বিশ্বাসও করতে পারছো না। সবসময় সত্যি কথা বলে এমন একজনের বিরুদ্ধে মিথ্যে কথা বলার অভিযোগ আনা খুব একটা সিরিয়াস ব্যাপার। এটাকে তোমরা ছোট করে দেখো না, বলল প্রফেসর। কিন্তু আমার মনে হচ্ছে এখন সত্যি মিথ্যার আসলে কোনো ব্যাপারই নেই। আমার ভয় হচ্ছে লুসির খারাপ কিছু হয়নি তো প্রফেসর? খারাপ কিছু মানে তুমি পাগলামির কথা ভাবছো? শান্তভাবে বললেন প্রফেসর। এ ব্যাপারে নিশ্চিত হতে চাইলে খুব সহজ একটা পদ্ধতি আছে। নিজের দিকে তাকিয়ে কথা বললেই যে বুঝবে সে পাগল নাকি। কিন্তু কিছু একটা বলতে গিয়ে আবার চুপ করে গেল সুজান। একটা মাত্র জিনিস তোমাদেরকে সমস্যার সমাধান দিতে পারে, সেটা হচ্ছে যুক্তি। স্কুলে এদেরকে কি শেখানো হয় কে জানে। এই ঘটনার সম্ভাব্য 3টে ব্যাখ্যা দেওয়া যেতে পারে। 1, তোমার বোন মিথ্যে কথা বলছে। 2, সে পাগল। 3,
তার সব কথাই সত্যি। তোমরা জানো সে কখনোই মিথ্যে কথা বলে না। আর এটাও নিশ্চিত যে সে পাগল নয়। এই দুটো বাদ দিলে আর একটা জিনিস থাকে, সেটা হলো সত্যি কথা বলছে তোমার বোন, বলল প্রফেসর। তীক্ষ্ণ চোখে প্রফেসরের দিকে তাকালো সুজান। তার মুখের ভাব দেখে সুজান পরিষ্কার বুঝে গেল ওদের সঙ্গে কোনো মজা করছে না প্রফেসর। তিনি সিরিয়াস। কিন্তু এটা কিভাবে সত্যি হতে পারে স্যার, বলল সুজান। কেন, তোমার মনে হচ্ছে এটা সত্যি হতে পারে না, জানতে চাইল প্রফেসর। এরকম মনে করার কারণ আছে প্রফেসর, বলল পিটার। একমাত্র লুসি ছাড়া আমাদের আর কেউ দেশটা দেখতে পাচ্ছে না। ওয়ার্ডরোবের ভিতরে ঢুকে কিছুই দেখতে পাইনি আমরা। লুসির কথায় ওটার ভিতরেও ঢুকেছিলাম আমরা। লুসি হতভম্ব হয়ে গিয়েছিল ওই সময়। এটা কি প্রমাণ করে, জানতে চাইলেন প্রফেসর। প্রফেসরের কথায় কিছুটা থতমত খেয়ে গেল পিটার। তারপর বলল, স্যার, একবার থাকবে একবার থাকবে না এমন তো আর হতে পারে না। থাকলে তো সবসময় সেটা দেখতে পাওয়া উচিত। তাই তো উচিত। এবার সবাই চুপ হয়ে গেল। বুঝতে পারছে তার সঙ্গে একমত হতে পারছে না প্রফেসর। কিন্তু ওখানে সময় বলে কিছু নেই প্রফেসর। লুসির কথা হচ্ছে জঙ্গলে গিয়ে একজন বনদেবতার সঙ্গে অনেক কথা বলেছে সে। কমপক্ষে কয়েক ঘন্টা জঙ্গলে ছিল। কিন্তু আমাদের মনে হয়েছে মাত্র কয়েক সেকেন্ডের জন্য চোখের আড়াল হয়েছে লুসি, বলল সুজান। তাই নাকি? এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। লুসি যে সত্যি কথা বলছে এটাই তার প্রমাণ। এই বাড়িতে অনেক রহস্যময় ব্যাপার আছে। আমি নিজেও সব জানি না। সংক্ষেপে বলা যায় এটা একটা রহস্যময় বাড়ি। এখান থেকে সম্পূর্ণ অন্য এক জায়গায় চলে যাওয়া মোটেও বিচিত্র কিছু না। আর সেই জায়গার সময়ের সঙ্গে আমাদের পৃথিবীর সময় যদি না মেলে, তাতেও আমি অবাক হব না। ভেবে দেখো, সত্যি যদি এমন হয় তাহলে কি ঘটতে পারে? অন্য সেই জায়গায় তুমি যতক্ষণই থাকো না কেন, পৃথিবীর সময় সেটার কোনো প্রতিক্রিয়া হবে না। আর একটু পরিষ্কার করে বলা যাক, তুমি কয়েক ঘন্টা সময় কাটিয়েছো কোথায়? অন্য এক জগতে। কাজেই পৃথিবীতে আসার পর দেখবে তুমি সেই আগের সময়েই আছো। 1 ঘন্টা, 2 ঘন্টা কিংবা আরো বেশি, সেটা যতই হোক না কেন, সেই সময়টা আসলে খরচ হয়েছে অন্য জগতে। পৃথিবীর সময় যেমন ছিল ঠিক তেমনই আছে। কিন্তু এখানে আরো একটা ব্যাপার আছে। লুসি ছোট্ট একটা মেয়ে, তার তো এসব জানার কথা না। নিজে নিজে এসব বানাবার মতো বুদ্ধি এখনো হয়নি ওর। নিজের কথা সবাইকে বিশ্বাস করাবার জন্য সত্যি সত্যি কয়েক ঘন্টা লুকিয়ে থাকতে পারত সে। কিন্তু তা তো সে করেনি, বলল প্রফেসর। স্যার, আপনি কি তাহলে বোঝাইতে চাচ্ছেন ওয়ার্ডরোব থেকে সম্পূর্ণ অন্য এক জগতে চলে যাওয়া সম্ভব, জানতে চাইল পিটার। খুব সম্ভব। চোখ থেকে চশমা খুলে সেটা পরিষ্কার করতে শুরু করলেন প্রফেসর। তারপর বিড়বিড় করে নিজেকেই যেন বললেন, স্কুলে এদেরকে কি শেখানো হয় কে জানে। কিন্তু আমাদের এখন কি করা উচিত প্রফেসর, জানতে চাইল সুজান। বুঝতেই পারছে আলোচনাটা প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছে। ইয়াং লেডি, বললেন প্রফেসর। পালা করে তাকাচ্ছেন সুজান আর পিটারের দিকে, মুখটা গম্ভীর। একটা কাজের কথা বলতে পারি তোমাদেরকে, তাতে সবারই লাভ হবে। কি সেটা প্রফেসর, জানতে চাইল সুজান। তোমরা যে যার কাজ নিয়ে মাথা ঘামাও, এসব ফালতু ব্যাপারে একবার ছেড়ে ফেলো মাথা থেকে, বললেন প্রফেসর। প্রফেসরের স্টাডি রুম থেকে বেরিয়ে এলো ওরা। সবাই মিলে আলোচনা করে ঠিক করলো আর কখনো ওয়ার্ডরোব প্রসঙ্গে কথা বলবে না। লুসির সামনে তো নয়ই, এমনকি নিজেরাও কোনো কথা বলবে না এই ব্যাপারে। যাই হোক, এবার সত্যি সত্যি ওয়ার্ডরোবের ব্যাপারে সব কথা বলা বন্ধ করে দিল ওরা। কিছুদিন যেতে আর সবার মতো হেসে খেলে সময় কাটাতে লাগলো লুসি। এডমন্ড যাতে লুসিকে আর খোঁজাতে না পারে সে ব্যাপারে বিশেষ নজর রাখছে পিটার। কয়েক সপ্তাহ পর মনে হলো সত্যি সত্যি ওয়ার্ডরোবের ব্যাপারটা ভুলে গেছে ওরা। কিন্তু সেটা আসলে হবার নয়। এখানে একটা কথা তোমাদেরকে না জানালেই নয়। নিজের এই বাড়ি সম্পর্কে প্রফেসর খুবই কম জানেন। বাড়িটা আসলে খুবই পুরনো। তোমাদের তো নিশ্চয়ই জানা আছে সব পুরনো বাড়িতেই কিছু না কিছু রহস্য থাকে। প্রফেসরের এই বাড়িটাও তার ব্যতিক্রম নয়। পুরো ইংল্যান্ড জুড়ে নাম ডাক আছে এই বাড়ির। একটু ফুরসত পেলেই লোকজন ছুটে আসে এখানে। প্রফেসরের কাছে অনুমতি চায় পুরো বাড়িটি ঘুরে দেখার। এখানেই শেষ নয়, বিভিন্ন গাইড বুক আর ইতিহাসের অনেক বইতেও এই বাড়ির কথা লেখা আছে। এগুলোর সঙ্গে যোগ হয়েছে অদ্ভুত অদ্ভুত সব গল্প, সবই লোকমুখে শোনা। কিছু কিছু গল্প এতটাই বিচিত্র আর রহস্যে ঘেরা যে সেগুলোর সামনে আমার বলা এই গল্প পাত্তাই পাবে না। বোঝো তাহলে অবস্থা। যাই হোক, কৌতূহলী মানুষ কখনো হতাশ করে না প্রফেসর। পুরো বাড়ি ঘুরে দেখার অনুমতি দিয়ে দেন তিনি তাদেরকে। গল্পের শুরুতেই মিসেস ম্যাক্রেডি সম্পর্কে বলেছিলাম তোমাদেরকে। তিনি একজন গৃহ পরিচারিকা।
প্রফেসর অনুমতি দিলেই লোকজনকে পুরো বাড়ি ঘুরিয়ে দেখান তিনি। তাছাড়া বর্ম, ছবি আর লাইব্রেরিতে থাকা দুর্লভ বইগুলো সম্পর্কে তাদেরকে জানান ম্যাকক্রেডি। কিন্তু ম্যাকক্রেডির একটা খারাপ অভ্যেস আছে, বাচ্চা কাচ্চা একেবারেই সহ্য করতে পারেন না তিনি। বিশেষ করে লোকজনকে গাইড করার সময় বিরক্ত করা হলে একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠেন। প্রথম দিন সকালে এ ব্যাপারে সুজান আর পিটারকে সাবধান করে দিয়েছে ম্যাকক্রেডি। বস্তা বস্তা উপদেশ দেওয়ার পর বলেছেন, আমি যখন দর্শকদের গাইড করব তখন আমার ত্রিসীমানায় থাকবে না তোমরা, কথাটা যেন মনে থাকে তোমাদের। যাই হোক, পরের কয়েকদিন খুব ভালো সময় কাটলো ওদের। প্রফেসরের কথা মেনে নিয়েছে ওরা, ওয়ার্ড্রবের ব্যাপারটা ঝেড়ে ফেলেছে মাথা থেকে, কিন্তু ভালোভাবেই চলছে সব কিছু। প্রফেসরের পুরো বাড়ির সব অংশ এখনো দেখা হয়নি ওদের, কাজেই পিটারের প্রস্তাবে আবার অভিযান শুরু করলো ওরা। যে ঘরে ওয়ার্ড্রব আছে সাবধানে সেটাকে পাশ কাটানো, কিন্তু পর মুহূর্তেই মিসেস ম্যাকক্রেডির গলা শুনতে পেল ওরা। সর্বনাশ, বলল পিটার, মিসেস ম্যাকক্রেডি আসছেন, এখন কি করবো আমরা? লুকিয়ে পড়তে হবে আমাদের, বলল সুজান। এক্ষুনি কোথাও লুকিয়ে পড়তেই হবে। ওয়ার্ড্রবের এই ঘর ছাড়া আর অনেক ঘর থাকলেও সেগুলোর ভেতরে ঢোকার সময় পাবে না ওরা, মিসেস ম্যাকক্রেডি এসে পড়লেন বলে। একে অপরের দিকে তাকালো ওরা, তারপর সদল বলে ঢুকে পড়লো ওয়ার্ড্রবের ঘরের ভেতর। ঠিক এ সময় শোনা গেল মিসেস ম্যাকক্রেডির গলা। খুব কাছে এসে পড়েছেন তিনি, সম্ভবত ওয়ার্ড্রবের ওই ঘরেই ঢুকবেন। সবাই বুঝতে পারছে ওরা, নষ্ট করার মতো সময় নেই। লাফ দিয়ে ওয়ার্ড্রবের কাছে চলে গেল পিটার, একটানে খুলে ফেললো দরজা। হুড়মুড় করে ওয়ার্ড্রবের ভেতরে ঢুকে পড়লো ওরা সবাই। দ্য কার্নিকলস অফ নার্নিয়া, পর্ব 6। অদ্ভুত সেই জঙ্গল। মহা জ্বালায় পড়া গেল, বলল সুজান। ম্যাকক্রেডি এখন তাড়াতাড়ি বিদায় হলে বাঁচি, ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে আমার। কর্পূরের গন্ধটাও সহ্য করতে পারছি না আমি, বলল এডমান্ড। কোটগুলোর পকেট ঠেসে রাখা আছে এই জিনিস, বলল পিটার। বাবারে, পিঠে কি যেন একটা বিঁধলো আমার, চিৎকার করে উঠল পিটার। আমারও তো। জিনিসটা ঠান্ডা, তাই না? জানতে চাইল সুজান। হ্যাঁ, ঠান্ডা আর ভেজা। এ কেমন জায়গায় এসে পড়লাম আমরা? ভেজা কিছু একটার উপর বসে আছি, প্রতি মুহূর্তে আরও ভিজে যাচ্ছি, বলল পিটার। চলো বের হই এবার, ম্যাকক্রেডি মনে হয় চলে গেছে, বলল এডমান্ড। ওমা, এ কি? হঠাৎ চিৎকার করে উঠল সুজান। কি হলো? একসঙ্গে জানতে চাইল পিটার আর এডমান্ড। আমি আমি তো একটা গাছের ওপর বসে আছি। আরে আজব ব্যাপার তো, ওদিকে তাকাও, একটা আলো দেখা যাচ্ছে। তারপর তাই তো, ও যেদিকে তাকাচ্ছি শুধু গাছ আর গাছ দেখতে পাচ্ছি, বলল পিটার। ভেজা জিনিসটা আসলে তুষার। ও মাই গড, আমরা তো লুসির সেই দেশে এসে পড়েছি। এক নিমিষে সবকিছু পরিষ্কার হয়ে গেল ওদের কাছে। জঙ্গলে এখন দিন। হঠাৎ আলো লাগায় ওরা চারজনই চোখ পিটপিট করছে। একটা জঙ্গলে যেমন থাকার কথা, সামনে অসংখ্য গাছ দেখতে পাচ্ছে ওরা। তুষার পড়ায় ধবধবে সাদা হয়ে আছে সব। ঘরে লুসির মুখোমুখি হলো পিটার। প্রথমে তোমাকে বিশ্বাস করতে পারিনি আমি, বলল পিটার, এই জন্য দুঃখিত। হাত মেলাবে আমার সঙ্গে? অবশ্যই, বলে হাতটা বাড়িয়ে দিল লুসি। এখন আমরা কি করব? জানতে চাইল সুজান। এটাও আবার বলে দিতে হবে? বাসায় ফিরে নাক ডেকে ঘুমাবো, বোকা কোথাকার, বলল এডমান্ড। ঠিক আছে ঠিক আছে, আর জ্ঞান দিতে হবে না। বোকার মতো প্রশ্ন করায় নিজের উপর কিছুটা বিরক্ত সুজান। কিন্তু খুব ঠান্ডা লাগছে আমার। এক কাজ করলে কেমন হয়, চলো ওয়ার্ড্রোবে রাখা কোটগুলো নিয়ে আসি। কিন্তু ওগুলো তো আমাদের নয়, পিটার বলল। আমার মনে হয় না তাতে কেউ কিছু মনে করবে, বলল সুজান। কারণ কোটগুলো আমরা বাড়ির বাইরে নিয়ে যাচ্ছি না। চিন্তা করে দেখো, ওগুলো আসলে ওয়ার্ড্রোবেই থাকবে। ঠিকই বলেছো তুমি, বলল পিটার। ব্যবহার করে আবার আগের জায়গায় রেখে দিলেই হবে, কেউ জানতেই পারবে না যে আমরা কোটগুলো নিয়েছিলাম। সদর বলে আবার ওয়ার্ড্রোবের ভেতরে ঢুকলো ওরা। কিন্তু কোটগুলো হাতে নিয়ে ওরা বুঝতে পারলো ওগুলো আকারে খুব বড়। তারপর ওগুলো পরলো সবাই। সবার কোটই হাঁটুতে গিয়ে ঠেকেছে। দেখে মনে হচ্ছে ওরা কোট না গাউন পরে আছে। কিন্তু ঠান্ডায় হাত থেকে বাঁচলো ওরা। ধরে নিতে পারো আর্কটিক অভিযানে বেরিয়েছি আমরা, হাঁটতে হাঁটতে বলল লুসি। কোনো কিছুই ধরে নেওয়ার দরকার নেই লুসি, আমি বেশ বুঝতে পারছি এখানে খুব সুন্দর সময় কাটবে আমাদের, বলল পিটার। সবার আগে আগে হাঁটছে সে। এদিকে ভারী কালো মেঘ ভিড় করেছে আকাশে। দেখে মনে হচ্ছে অন্যান্য দিনের চেয়ে আজকে বেশি ধূসর পড়বে। ল্যাম্পপোস্টের দিকে যেতে থাকলে একটু বামের দিকে সরে যেতে হবে আমাদের। কথাটা বলেই জিভ কাটল এডমান্ড। যে ভুল করে বলে বসেছে সেটা শুধরাবার আর কোনো উপায় নেই।
লুসিকে মিথ্যুক প্রমাণিত করার জন্য সবাইকে বলেছিল নার্নিয়া নামে কোনো জায়গায় অস্তিত্ব নেই, কিন্তু নিজের বানানো ফাঁদে নিজেই পড়ে গেছে এডমান্ড। ওর কথা শুনে একযোগে থেমে গেল সবাই, অবাক হয়ে তাকিয়ে আছে এডমান্ডের দিকে। শেষ পর্যন্ত সত্যি কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেল, তাই না এডমান্ড? কিভাবে এই কাজটা তুমি করতে পারলে? বলল পিটার। পিটারের কথায় কোনো উত্তর দিতে পারল না এডমান্ড। শুধু এডমান্ডই নয়, কয়েক সেকেন্ড ওরা কেউই কোনো কথা বলতে পারল না। নিজের এই স্বভাব বদলে ফেলো এডমান্ড, কাজ চাকালো পিটার। ওর দেখা দেখি সবাই হাঁটা শুরু করলো। মুখে কিছু না বললেও রাগে গায়ে পিত্তি চলে যাচ্ছে এডমান্ডের। মনে মনে বলল, এই জন্য তোমাকে পস্তাতে হবে পিটার। তোমাকে আমি উচিত শিক্ষাই দেব। তোমার মতো স্বার্থপর আর দাম্ভিক ছেলেকে কি শিক্ষা দিতে হবে সেটা আমার ভালোই জানা আছে। আমরা আসলে যাচ্ছিটা কোথায়? জানতে চাইল সুজান। সবাই চুপ করে থাকায় ভালো লাগছিল না ওর। কিছু একটা বলে পরিস্থিতি বদলাতে চাইছে। আমার মনে হয় লুসিকে লিডার মানা উচিত, বলল পিটার। ওকে অনেক কষ্ট দিয়েছি আমরা। তো আমাদেরকে তুমি কোথায় নিয়ে যেতে চাও লুসি? মিস্টার টামনাসের বাসায় গেলে কেমন হয়? তার সম্পর্ক তোমাদের আগেই বলেছি, তিনি একজন বনদেবতা, বলল লুসি। সবাই রাজি হলো লুসির কথায়। যাই হোক, কিছুক্ষণের মধ্যে বনদেবতা টামনাসের গুহার কাছে পৌঁছে গেল ওরা। কিন্তু ওদের জন্য ভয়ঙ্কর এক দৃশ্য অপেক্ষা করছিল সেখানে। টামনাসের গুহার দরজা ভেঙে ফেলা হয়েছে। স্তর পায়ে ভিতরে ঢুকলো ওরা। কোনো আগুন জ্বালানো হয়নি গুহার ভিতর। দেখে মনে হচ্ছে বেশ কয়েকদিন খালি পড়ে আছে গুহাটা। ঘরে সবকিছু ছড়ানো ছিটানো। এখানে এসে কি লাভ হলো আমাদের? বলল এডমান্ড। এটা কি? কার্পেটের নিচে চাপা দেওয়া একটা কাগজ দেখতে পেল পিটার। ওখানে কি কিছু লেখা আছে? বলল সুজান। হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে, বলল পিটার। এই অন্ধকারে লেখাটা পড়া সম্ভব নয়। চলো বাইরে বের হই আমরা। সবাই মিলে গুহার বাইরে বেরিয়ে এলো ওরা। কিছুক্ষণ পর কাগজের লেখাটা পড়তে শুরু করলো পিটার। মিস্টার টামনাসকে গ্রেপ্তার করা হলো। কিছুদিনের মধ্যেই বিচার শুরু করা হবে তার। অপরাধ সুযোগ থাকা সত্ত্বেও মহামান্য রানীর নির্দেশ না মানা, মানুষ জাতির সঙ্গে হাত মিলানো, এছাড়াও আরো অনেক অপরাধের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। নিউগ্রিম সিক্রেট পুলিশ ক্যাপ্টেন, রানী দীর্ঘজীবী হন। পিটারে পড়া শেষ হতেই একে অপরের দিকে মুখ চাওয়াচুই করলো ওরা। এখানে একটুও ভালো লাগছে না আমার, বলল সুজান। রানীটা আসলে কে? জানতে চাইল পিটার। এ ব্যাপারে বনদেবতা কিছু বলেছিল তোমাকে? হ্যাঁ, বলেছিল, বলল লুসি। নিজেকে নার্নিয়ার রানী দাবি করলেও সে আসলে একজন ভয়ঙ্কর ডাইনি। তার আরেক নাম হচ্ছে সাদা ডাইনি। জঙ্গলে যারা ভালো তারা সবাই তাকে ঘৃণা করে। ভয়ঙ্কর সব জাদু জানে সে। জাদু করে নার্নিয়াকে শীতকাল বানিয়ে রেখেছে। বছরের 12 মাসে শীত থাকে এখানে, কখনো ক্রিসমাস আসে না। আমি আমি বুঝতে পারছি না এখনো কি মনে করে এখানে দাঁড়িয়ে আছো তোমরা। মজার কিছু তো নেই, সেই সঙ্গে জায়গাটা আমার নিরাপদও মনে হচ্ছে না। তাছাড়া প্রতি মুহূর্তে ঠান্ডা বাড়ছে এখানে। সঙ্গে কোনো খাবারও আনিনি আমরা। এখন বাড়ি ফিরে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে, বলল সুজান। কিন্তু সেটা সম্ভব না সুজান, বলল লুসি। এখানে কি ঘটেছে সেটা দেখতে পাচ্ছ না তুমি? এখন কোনোভাবেই বাড়ি ফিরে যেতে পারবো না আমি। শুধুমাত্র আমার জন্য বিপদে পড়ে গেছেন মিস্টার টামনাস। সাদা ডাইনির হাত থেকে আমাকে লুকিয়ে রেখেছিলেন তিনি। এই কাজ করে সাদা ডাইনি শত্রুতে পরিণত হয়েছেন মিস্টার টামনাস। যে করেই হোক তাকে উদ্ধারের চেষ্টা করতে হবে আমাদের। বাহ, দারুণ, বলল এডমান্ড। ভারী এক উদ্ধার কাজ করব আমরা, পেটে খিদে নিয়ে। তুমি মুখ বন্ধ রাখো, এক ধমক দিয়ে এডমান্ডকে থামিয়ে দিল পিটার। তুমি কি বলো সুজান? পুরো ব্যাপারটা নিয়ে ভাবতে ভয় লাগছে আমার, বলল সুজান। তারপরেও বলি, আমি আসলে লুসির সঙ্গে একমত। মিস্টার কি যেন একটা নাম, হ্যাঁ, বনদেবতা, তাকে সাহায্য করা উচিত আমাদের। আমিও তাই চাই, বলল পিটার। কিন্তু সঙ্গে খাবার নেই আমাদের। এখানে কতক্ষণ থাকতে হবে কে জানে। আসলে ভাড়ার ঘর থেকে খাবার নিয়ে আসা উচিত ছিল আমাদের, কিন্তু সেখানেও তো সমস্যা আছে। খাবার আনতে গিয়ে নার্নিয়াকে না আবার হারিয়ে ফেলি। লুসির কথা অনুযায়ী আগেও তো ওয়ার্ড্রবের ভেতরে ঢুকেছিলাম আমরা, কিন্তু তখন নার্নিয়া আসতে পারিনি। কাজেই একবার ওয়ার্ড্রবের ভেতরে ঢুকলেই যে আবার এখানে আসতে পারবো সে ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই। একেই বলে উভয় সংকট। চুলোয় যাক খাবার, একটু না হয় সহ্যই করলাম আমরা। চলো খুঁজতে শুরু করি মিস্টার টামনাসকে। হ্যাঁ, তাই উচিত, একযোগে বলল সুজান আর লুসি। ইস, যদি জানতে পারতাম কোথায় বন্দি করে রাখা আছে মিস্টার টামনাসকে, বলল পিটার। মুখে টামনাসকে খোঁজার কথা বললেও এখনো পুরোপুরি সিদ্ধান্ত নিতে পারেনি ওরা। চুপচাপ জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে। এই সময় কথা বলে উঠল লুসি। আরে দেখো, একটা রবিন পাখি, বুকটা টকটকে লাল। এই প্রথম এখানে পাখি দেখলাম আমি। এই জঙ্গলে সবকিছুই কেমন যেন অদ্ভুত।
আমার কেন যেন মনে হচ্ছে নার্নিয়ার পাখিরা মানুষের মতো কথা বলতে পারে। আর দেখো, পাখিটা কেমন করে তাকিয়ে আছে আমাদের দিকে, যেন কিছু একটা বলতে চায়। এ কথা বলে পাখিটার দিকে এগিয়ে গেল লুসি। তারপর বলল, তুমি কি আমাদেরকে বলতে পারবে মিস্টার টার্নাসকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে প্লিজ? কথা বলার সময় পাখিটার আরও কাছে এক পা এগিয়ে গেল লুসি। সঙ্গে সঙ্গে পাশের একটা গাছের ডালে গিয়ে বসলো রবিন। কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে, যেন এতক্ষণ ওরা যা বলেছে তার সবই সে বুঝতে পেরেছে। তবে লুসিও কম নাছোড়বান্দা না। পাখিটা পাশের কাছে চলে যেতেই সেদিকে আরও এক পা বাড়িয়েছে। ওর দেখা দেখি বাকি সবাইও। পাখির চোখ রাঙানোকে পাত্তা দিচ্ছে না। কিন্তু ওরা সামনে আসতেই আবার গাছ বদল করলো ওটা। এখনো কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। এখানে একটা কথা জানিয়ে রাখি তোমাদেরকে, এই ধরনের লাল বুক আর তীক্ষ্ণ রবিন পাখি কোথাও দেখতে পাওয়া যায় না। আমার কি মনে হচ্ছে জানো, বলল লুসি, পাখিটা বোধ হয় কোনো এক জায়গায় নিয়ে যেতে চাইছে আমাদের। আমারও তাই মনে হয়, বলল সুজান। পিটার, দেখাই যাক না আমাদের কোথায় নিয়ে যায় ওটা, বলল পিটার। এরপর পাখিটা যা শুরু করলো তাতে ওরা নিশ্চিত হয়ে গেল যে ওদের কথা বুঝতে পেরেছে সে। পথ দেখিয়ে এক গাছ থেকে আরেক গাছে চলে যাচ্ছে রবিন। এই সময় পিটারের উদ্দেশ্যে কথা বলে উঠল এডমান্ড। তুমি আমার উপর এখনো রেগে আছো কিনা জানি না, যদি না থাকো তার একটা কথা বলতে চাই। শুনলেই বুঝতে পারবে আমার কথাটা খুব গুরুত্বপূর্ণ। কি কথা? জানতে চাইল পিটার। আস্তে, সুজান আর লুসি ভয় পেয়ে যেতে পারে আমাদের কথা শুনে। তোমার কি কোনো আইডিয়া আছে তো কোথায় যাচ্ছি আমরা? মানে কি বলতে চাও তুমি? জানতে চাইল পিটার। প্রায় ফিসফিস করে কথা বলছে ওরা। এই রবিন পাখি সম্পর্কে কি জানি আমরা? কিছুই না। সে ভালো পক্ষের পাখি না খারাপ পক্ষের পাখি সেটাই তো আমরা জানি না। হয়তো কোনো ফাঁদ পেতে রেখেছে আমাদের জন্য, বলল এডমান্ড। তোমার মাথায় কখনো ভালো কিছু আসে না এডমান্ড? অনেক গল্পের বই পড়া আছে আমার, সেগুলো কোনোটাতে রবিন পাখি সম্পর্কে কোনো খারাপ কথা লেখা নেই। আমি নিশ্চিত এই পাখি খারাপ পক্ষের না, বলল পিটার। ঠিক আছে, তাই ধরে নিলাম, বলল এডমান্ড। কিন্তু কোনো খারাপ পক্ষ আর কোনো পক্ষ ভালো তুমি নিশ্চয়ই নিশ্চিত হচ্ছ কি করে পিটার? হ্যাঁ, লুসি আমাদেরকে বলেছে সাদা রাইনি খারাপ। কোত্থেকে কথাটা শুনেছে সে? বনদেবতার কাছ থেকে। কিন্তু বনদেবতাই যে ভালো সেটার প্রমাণ কি? আমার আসলে নিজেরাই তো কিছু জানি না, সবই অন্যের মুখে শোনা। আরে বোকা, বনদেবতা লুসিকে সাদা রাইনির হাত থেকে বাঁচিয়েছে, বলল পিটার। আবার সে একই ভুল করছো তুমি পিটার। বনদেবতা বলেছেন যে তিনি লুসিকে বাঁচিয়েছেন, কিন্তু সেটা কতটুকু সত্যি তা তো আমরা জানি না। আরেকটা ব্যাপার, এখান থেকে কিভাবে বাসায় ফিরতে হবে সেই ব্যাপারে আমাদের কারো কোনো ধারণা আছে? এ ব্যাপারে তো ভাবিনি আমি, বলল পিটার। ডিনার খাওয়ার কোনো সুযোগও নেই আমাদের, বলল এডমান্ড। দ্য ক্রনিকলস অফ নার্নিয়া, পর্ব 7, বিবরের সঙ্গে একদিন। পিটার আর এডমান্ড এখনো ফিসফিস করে কথা বলছে। ও, একযোগে চিৎকার করে উঠল সুজান আর লুসি। রবিন পাখিটা, বলল লুসি। উড়ে চলে গেছে, কোথাও দেখা যাচ্ছে না ওটাকে। এখন কি করব আমরা? জানতে চাইল এডমান্ড। পিটারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো ও, যেন বলতে চাইছে, কি বলেছিলাম না তোমাকে? দেখো, বলল সুজান। কি? আটকে উঠল পিটার। বাম দিকে গাছের ফাঁকগুলোর দিকে তাকাও, কিছু একটা নড়ছে ওখানে। তীক্ষ্ণ দৃষ্টিতে গাছগুলোর দিকে তাকালো ওরা। মনে মনে সবাই ভয় পাচ্ছে। ওই যে আবার নড়াচড়া শুরু করেছে ওটা, বলল সুজান। কি ওইটা? জানতে চাইল লুসি। নার্ভাস ভাবটা কাটানোর জন্য রীতিমতো যুদ্ধ করতে হলো ওকে। যাই হোক, ওটা আমাদের সামনে আসতে চাইছে না, বলল পিটার। চলো বাড়ি ফিরে যাই, বলল সুজান। সুজানের এই কথা শুনে চুপ করে গেল সবাই। কেউ কোনো কথা বলল না। সবাই বুঝতে পারছে বাসায় ফেরার রাস্তা আসলে হারিয়ে ফেলেছে ওরা। জিনিসটা আসলে কি? আবার প্রশ্ন করল লুসি। এটা কোনো এক জন্তু টন্তু হবে, বলল সুজান। ওই যে আবার দেখা যাচ্ছে। এবার সবাই দেখতে পেল জন্তুটাকে। একটা গাছের ফাঁক দিয়ে তাকিয়ে আছে ওদের দিকে। পুরো মুখ লোমে ভরা, বিড়ালের মতো গোঁফও আছে। চোখাচোখি হওয়ার পর এবার আর লুকিয়ে পড়ল না জন্তুটা, বরং মুখের কাছে একটা থাবা তুলে চুপ করে থাকতে বলল ওদেরকে। তারপর আবার উধাও হয়ে গেল ওটা। রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে এডমান্ড, লুসি, সুজান আর পিটার। কয়েক মুহূর্ত পর গাছগাছালির ভেতর থেকে বেরিয়ে এলো জন্তুটা। তারপর আশেপাশে দ্রুত চোখ বুলালো। আবার ওদেরকে চুপ থাকার ইঙ্গিত দিল ওইটা। তারপর হাত দিয়ে ইশারা করে নিজের পিছু নিতে বলে আবার গায়েব হয়ে গেল। আমি জানি ওইটা কি, বলল পিটার।
ওটার নাম বিবার। লেজটা দেখে মনে পড়েছে আমার। যাই হোক, ওটা আমাদেরকে কোথাও নিয়ে যেতে চাইছে, এমনকি কোনো রকম আওয়াজ না করার পরামর্শও দিচ্ছে, বলল সুজান। হ্যাঁ, ঠিক বলেছ, বলল পিটার। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি ওর সঙ্গে যাব নাকি যাব না? তুমি কি বলো লুসি? আমার মনে হয় ওর পিছু নিলে আমাদের কোনো ক্ষতি হবে, বলল লুসি। কিন্তু আমরা তো নিশ্চিত না, বলল এডমান্ড। ঝুঁকি না নিয়ে আমাদের আর কোনো উপায় নেই, বলল সুজান। এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকার চেয়ে অন্তত ওর পিছু নেওয়া ভালো। তাছাড়া খুব খিদেও পেয়েছে আমার। বলা যায় না, বিবুর হয়তো আমাদের জন্য ডিনারের ব্যবস্থাও করতে পারে। হ্যাঁ, আমারও তাই মনে হয়, বলল পিটার। তবে সতর্ক থাকতে হবে আমাদেরকে। সবাই খুব কাছাকাছি থাকবো আমরা। যদি কোনো বিপদ ঘটে তাহলে যেন একজন আরেকজনকে সাহায্য করতে পারি। বিবারের পিছু নিয়ে রওনা হয়ে গেল ওরা। এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে বিবার। ওরা চারজন অনুসরণ করছে ওকে। কিছুক্ষণ পর জঙ্গলে ঢুকে পড়ল ওরা। জঙ্গল এখানে এতটাই গভীর যে বাইরে থেকে কেউ দেখতে পাবে না ওদেরকে। ইচ্ছে করেই ওদেরকে এই জায়গায় নিয়ে এসেছে বিবার। আরও 5 মিনিট খানেক জঙ্গলের ভিতর দিয়ে বিবারকে অনুসরণ করে গেল এরা। তারপর হঠাৎ এক জায়গায় থেমে গেল বিবার। ওদেরকে অবাক করে দিয়ে কথা বলে উঠল মানুষের মতো। এবার আমার কিছু প্রশ্নের উত্তর দেবে তোমরা। প্রশ্নগুলো আগেই তোমাদেরকে করতাম, কিন্তু ওরকম খোলা জায়গায় কথা বলা নিরাপদ নয়। তোমরা কি অ্যাডাম আর ইভের ছেলে মেয়ে? জানতে চাইল বিবার। হ্যাঁ, বলল পিটার। অ্যাডাম আর ইভের অনেক ছেলে মেয়ে আছে, আমরা তাদের মধ্যে কয়েকজন। জোরে কথা বলবে না একদম, এখানেও আমরা নিরাপদ নই, বলল বিবার। আপনি কাকে ভয় পাচ্ছেন? এখানে তো আমরা ছাড়া আর কেউ নেই, বলল পিটার। কেউ নেই? তুমি জানো না তাই এই কথা বলছো। এই গাছগুলো দেখতে পাচ্ছ? এদের বেশিরভাগই আমাদের দলে, কিন্তু কয়েকটা গাছ আছে যারা তার পক্ষ নিয়ে বেইমানি করবে আমাদের সঙ্গে। নিশ্চয়ই বুঝতে পারছো এই তার বলে আমি কাকে বোঝাতে চাচ্ছি। বলেই মাথা নাড়তে লাগলো বিবার। পক্ষ নেওয়ার কথাই যখন উঠল তখন একটা কথা না বলে পারছি না, বলল এডমান্ড। আপনি যে আমাদের শত্রু নন সেটা আমরা বুঝবো কি করে? ওর কথায় আপনি কিছু মনে করবেন না প্লিজ, বলল পিটার। আমরা এখানে নতুন, কিছুই জানি না, কাজেই বুঝতে পারছেন প্রশ্নটা আপনাকে করা হচ্ছে কেন। ঠিক ঠিক, একদমই ঠিক, বলে কটমট করে এডমান্ডের দিকে তাকালো পিটার। এই নাও আমার টোকেন, বলে সাদা রঙের একটা জিনিস ওদের দিকে বাড়িয়ে ধরল সে। সবাই মিলে দেখতে লাগলো ওটা। এর সময় হঠাৎই কথা বলে উঠল লুসি। আরে, এটা তো আমার রুমাল, স্পষ্ট মনে আছে আমার। মিস্টার টামনাসকে এটা দিয়েছিলাম আমি। ঠিক, বলল বিবার। মিস্টার টামনাস আগেই বুঝতে পেরেছিলেন যে তাকে গ্রেপ্তার করা হবে। একদিন আমাকে ডেকে এই রুমালটা দিলেন। তা বললেন, তার যদি খারাপ কিছু ঘটে তাহলে আমি যেন তোমার সঙ্গে দেখা করি, তারপর তোমাকে নিয়ে যেতে বলল। এই পর্যন্ত বলে হঠাৎ থেমে গেল বিবার। অদ্ভুতভাবে 2-3 বার মাথা নাড়ল। তারপর ইঙ্গিত ওদের চারজনকে আরও কাছে আসতে বলল। এমনিতেই বিবারকে ঘিরে দাঁড়িয়েছিল ওরা। তার ইঙ্গিত পেয়ে আরও কাছে চলে এলো চারজন। বিবারের লম্বা গোঁফ ওদের মুখে সুরসুরি দিচ্ছে। ওরা কাছে আসতেই আবার ফিসফিস করে কথা বলা শুরু করলো বিবার। তারা বলেছে আসলান অনেক আগেই যাত্রা শুরু করেছেন, খুব সম্ভবত এতদিনে তিনি এসেও পড়েছেন। অদ্ভুত এক ঘটনা ঘটলো এ সময়। এই আসলান সম্পর্কে তোমরা যেমন কিছু জানো না, তেমন এডমান্ড, পিটার, সুজান আর লুসিও কিছু জানে না। কিন্তু আসলান নামটা শোনার সঙ্গে সঙ্গে অদ্ভুত অনুভূতি হলো ওদের। মাঝে মধ্যে আমাদের স্বপ্নে এরকম হয়। স্বপ্নের মধ্যে হঠাৎ কাউকে কিছু বলতে শুনলে জিনিসটার মানে তোমাদের জানা নেই, কিন্তু কেন জানি মনে হচ্ছে ওটার আর অর্থটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। কেউ মহামূল্যবান কোনো তথ্য জানাতে চাচ্ছে তোমাকে, কিন্তু তুমি সেটা বুঝতে পারছো না। এক্ষেত্রে এক একজনের অনুভূতি হয় এক এক রকম। কারো কারো মনে হয় দুঃস্বপ্ন দেখছে সে, কেউ কেউ আবার ভাবে খুব ভালো একটা স্বপ্ন দেখেছে সে। সারা জীবন মনে রাখে এই স্বপ্নের স্মৃতি, আশা করে আবার দেখতে পাবে সেই মধুর স্বপ্ন। আসলার নামটা শোনার সঙ্গে সঙ্গে অদ্ভুত এক ব্যাপার ঘটল এডমান্ড, লুসি, পিটার আর সুজানের মধ্যে। কোনো কারণ ছাড়াই ভয় লাগলো এডমান্ডের। পিটারের মনে হলো হঠাৎ খুব সাহসী হয়ে গেছে সে। কোনো একটা অভিযান ঠিক করে সেটা নেতৃত্ব দিতে ইচ্ছা করলো ওর। সুজানের মনে হলো অদ্ভুত কোনো সুগন্ধি বা খুব সুন্দর কোনো গানের সুর ওর নিজের মধ্যে ঢুকে গেছে। আর লুসির মনে হচ্ছে
এইমাত্র ঘুম থেকে উঠেছে। গ্রীষ্মের প্রথম দিন কিংবা ছুটির দিন সকালে যেমন লাগে ঠিক তেমন অনুভূতি হচ্ছে লুসির। কিন্তু মিস্টার টামনাসের কি হলো জানতে চাইল লুসি। তিনি কোথায় আছেন? শ্ আবার ওদেরকে আস্তে কথা বলার ইঙ্গিত করলো বিবার। এখানে নয়, এখানে নয়, সব জানতে পারবে তোমরা, কিন্তু তার আগে নিরাপদ কোনো জায়গায় তোমাদেরকে নিয়ে যাব আমি। এডমান্ড ছাড়া বাকি সবাই বিশ্বাস করছে বিবারকে। তবে ডিনারের কথা শুনে বাকি সবার মতো এডমান্ডও খুশি হয়ে গেল। যাই হোক, আবার যাত্রা শুরু করলো বিবার। ওরা চারজন বিবারের পিছু পিছু নিতে নিতে হিমশিম খেয়ে যাচ্ছে, কারণ এতক্ষণ খুব আস্তে আস্তে হাঁটছিল বিবার। কিন্তু এখন বলতে গেলে সে প্রায় দৌড়চ্ছে। জঙ্গলের যে জায়গাটা সবচেয়ে গভীর সেদিক দিয়ে ওদেরকে নিয়ে যাচ্ছে বিবার। এভাবে 1 ঘন্টারও বেশি সময় ধরে হাঁটলো ওরা। সবাই খুব ক্লান্ত লাগছে। এ সময় হঠাৎ ওরা বুঝতে পারলো বিবার এখন আরও ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে না। কিছুক্ষণ পর খোলা আকাশের নিচে বের হয়ে এলো ওরা। আশপাশে তাকাতে অদ্ভুত সুন্দর একটা দৃশ্য দেখতে পেল। এখানে গাছপালা থাকলেও জঙ্গলের মতো অতটা ঘন না। জায়গাটা বেশ ঢালু, 2 পর্বতের ঠিক মাঝখানে। অনায়াসে একটা উপত্যকা বলে চালিয়ে দেওয়া যাবে। নিচের দিকে বেশ বড় একটা নদী আছে, পাশেই দেখা যাচ্ছে একটা বাঁধ। হঠাৎ ওদের মনে পড়ল বিবাররা বাঁধ তৈরিতে ওস্তাদ। এই বাঁধটাও নিশ্চয়ই বিবার বানিয়েছে। বিবারের দিকে তাকাতে তার চেহারায় অদ্ভুত এক বিনয়ী ভাব দেখতে পেল ওরা। কোনো লেখক যখন তার লেখা কোনো গল্প পড়ে শোনান, কিংবা কোনো মালি যখন তার বাগানটা কাউকে ঘুরে দেখান, তখন এরকম একটা বিনয়ী ভাব থাকে তাদের চেহারায়। লুসির ভদ্রতা জ্ঞান খুব প্রখর। বিবারের বিনয়ী ভাবটা ধরতে পেরেই বলল, একটা বাঁধ এত সুন্দর হয় কি করে? লুসির কথায় আরও বিনয়ী হয়ে উঠল বিবার। বলল, দূর, কি যে বলো না, এটা কিছুই না। আমার চোখে তো এটার কোনো সৌন্দর্যই ধরা পড়ে না। বাঁধটা এখন শেষ করতে পারিনি আমি। মুগ্ধ নয়নে সব কিছু দেখছে ওরা, কিন্তু এডমান্ডের দৃষ্টি অন্যদিকে। অন্য একটা উপত্যকা হয়ে আসা ছোট্ট একটা নদী মিশেছে এই নদীর সঙ্গে। উপত্যকার উপর তাকাতে 2টো ছোট্ট পাহাড় দেখতে পেল এডমান্ড। সঙ্গে সঙ্গে সাদা ডাইনির কথা মনে পড়ে গেল ওর। বিদায় নেওয়ার সময় সাদা ডাইনি 2টো পাহাড়ের কথা বলেছিল ওকে। এডমান্ড প্রায় নিশ্চিত যে এই পাহাড়গুলোর কথাই বলেছিল সাদা ডাইনি। এই 2 পাহাড়ের মাঝখানেই সাদা ডাইনির প্রাসাদ। এখান থেকে খুব বেশি হলে 1 মাইল হবে। হঠাৎ মিষ্টি আর রাজা হওয়ার কথা মনে পড়ে গেল এডমান্ডের। রাজা হওয়ার কথা শুনে কেমন লাগবে পিটারের, মনে মনে ভাবল এডমান্ড। হঠাৎ ভয়ঙ্কর এক বুদ্ধি মাথায় এলো ওর। প্রায় এসে পড়েছি আমরা, বলল বিবার। মিসেস বিবার মনে হয় আমাদের জন্য অপেক্ষা করছেন। আমাকে অনুসরণ করো তোমরা। সাবধান, জায়গাটা কিন্তু পিচ্ছিল, সাবধানে হাঁটতে হবে তোমাদের। কিছুক্ষণেই বিবারের বাসায় পৌঁছে গেল ওরা। আমরা এসে পড়েছি মিসেস বিবার, বলল ছেলে বিবার। ইভের মেয়ে আর অ্যাডামের ছেলেদের পেয়েছি আমি। বিবারের পিছু নিয়ে ভেতরে ঢুকে পড়ল ওরা। লুসি খেয়াল করলো বিবারের ঘর থেকে মেশিন চলার আওয়াজ পাওয়া যাচ্ছে। ঘরের এক কোণে বসে আছে মেয়ে বিবার, মুখে সুতো নিয়ে খুব ব্যস্ত হয়ে কাজ করছে সুইং মেশিনে। বাইরে থেকে এই সুইং মেশিনেরই আওয়াজ শুনতে পাচ্ছিল লুসি। যাই হোক, ওদেরকে দেখে কাজ ছেড়ে উঠে দাঁড়ালো মেয়ে বিবার। তাহলে শেষ পর্যন্ত এসে পড়লে তোমরা, বলল মেয়ে বিবার। থাবা 2টো ভাঁজ করে রেখেছে। মনে হচ্ছে এই দিনটা দেখার জন্যে এতদিন বেঁচেছিলাম আমি। আলু সিদ্ধ করা হয়েছে, আর দেখতে পাচ্ছ কেটলিও তার গান করছে। কাজেই মিস্টার বিবারকে আমি বলতে চাই, আপনি কিছু মাছ জোগাড় করে আনতে পারবেন অ্যাডামের আর ইভের ছেলে মেয়েদের জন্য? হ্যাঁ, অবশ্যই, বলল ছেলে বিবার। পিটারকে সঙ্গে নিয়ে মাছ ধরতে বের হলো বিবার। এদিকে লুসি আর সুজান নানা রকম সাহায্য করছে মেয়ে বিবারকে। মিনিট 20 পর মাছ নিয়ে হাজির হলো ছেলে বিবার। ইতিমধ্যে রান্নার কাজ শেষ করে ফেলেছে মেয়ে বিবার। কিছুক্ষণ পর মাছ ভাজতে শুরু করলো সে। পেট পুড়ে সবাই খেলো ওরা। দ্য ক্রনিকলস অফ নার্নিয়া, পর্ব 8। কি হলো ডিনারের পর? এখন, বলল লুসি। আপনি কি আমাদের জানাবেন মিস্টার টামনাসের কি হয়েছে? খারাপ, খুব খারাপ, ঘন ঘন মাথা নেড়ে বলল ছেলে বিবার। এর চেয়ে খারাপ আর কিছু হতেই পারে না। কোনো সন্দেহ নেই পুলিশ ধরে নিয়ে গেছে তাকে। বিশ্বস্ত এক পাখির কাছ থেকে এই খবর পেয়েছি আমি। কিন্তু তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? আবার প্রশ্ন করল লুসি। শেষবার যখন তাকে দেখা গেছে তখন উত্তর দিকে যাচ্ছিল ওরা, আর ওদিকে যাওয়ার কি অর্থ হতে পারে সেটা সবারই জানা।
বলল মিস্টার বিবার। কিন্তু আমরা তো জানি না মিস্টার বিবার, বলল লুসি। খেয়াল করলো এখনো ঘন ঘন মাথা নাড়ছে বিবার। মুখ দেখে মনে হচ্ছে বনদেবতা টামনাসের জন্য খুব দুশ্চিন্তা হচ্ছে তার। কিছুক্ষণ পর মুখ খুলল ছেলে বিবার। সবচেয়ে খারাপটাই হয়েছে, মিস্টার টামনাসকে সাদা রাইনির বাসায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে কি করা হতে পারে মিস্টার টামনাসের সঙ্গে, জানতে চাইল লুসি। কি করা হতে পারে? চরম ক্ষতি হতে পারে। কি ক্ষতি হতে পারে এটা জানতে চাইছো তুমি? বলল বিবার। সবচেয়ে খারাপটাই হবে। আজ পর্যন্ত যাদেরকে সাদা রাইনির বাসায় নিয়ে যাওয়া হয়েছে তাদের বেশিরভাগই আর ফেরেনি। মূর্তি, পাথরের মূর্তি। এখান থেকে যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় তাদেরকে মূর্তি বানিয়ে রাখা হয়। বিবরের কথা শুনে মুখ শুকিয়ে গেল লুসির। কিন্তু তার জন্য আমাদের কি কিছু করার নেই? মানে আমি বলতে চাইছি আমাদের অবশ্যই কিছু একটা করা উচিত। মিস্টার টামনাসের মতো একজন ভালো বনদেবতা পাথর বানিয়ে রাখা হবে, এটা ভাবতেই ভয় লাগছে আমার। আসলে পুরো ব্যাপারটার জন্য তো আমিই দায়ী। আমার জন্যই মিস্টার টামনাসের এত দুর্দশা। চেষ্টা করলে তুমিও হয়তো তাকে উদ্ধার করতে পারবে, বলল মেয়ে বিবার। কিন্তু বিপদের ভয় আছে, কারণ সাদা রানীর অনুমতি ছাড়া তার বাড়ির ভেতর ঢুকতে পারবে না তুমি। তাছাড়া ঢোকার পর খারাপ যে কোনো কিছু ঘটতে পারে, হয়তো আর কখনো বেঁচেই ফিরতে পারবে না। আমরা কোনো কৌশল করতে পারি না, বলল পিটার। কোনো ছদ্মবেশ, যেমন ফেরিওয়ালা সেজে তার বাড়িতে ঢোকা যায় না, কিংবা সাদা রানী যখন বাইরে যাবে তখন যদি চুপি চুপি ঢুকে পড়ি, কিংবা কিংবা উফ, মাথায় কিচ্ছু আসছে না আমার। কিছু একটা উপায় বের করতেই হবে। নিজের বিপদ হবে জেনেও আমার বোনকে বাঁচিয়েছেন মিস্টার টামনাস। যে করেই হোক তাকে উদ্ধারের একটা ব্যবস্থা করতেই হবে মিস্টার বিবার। তার এমন বিপদের সময় আমরা চুপ করে বসে থাকতে পারি না। কোনো লাভ নেই অ্যাডামের ছেলে, বলল ছেলে বিবার। সাদা রানীর বাসা থেকে কাউকে উদ্ধারের চেষ্টা করা আসলে বোকামি। উদ্ধার তো দূরের কথা, বরং নিজেরাই ধরা পড়ে যাবে তোমরা। তবে একটা আশার কথা তোমাদের শোনাতে পারি, আসলান তার যাত্রা শুরু করেছেন। আরে তাই তো, একযোগে বলল ওরা। নামটা শোনার সঙ্গে আবার সে অদ্ভুত অনুভূতি হলো ওদের। বসন্তের প্রথম দিন দেখলে যেমন ভালো লাগে, কিংবা ভালো কোনো খবর শুনলে যেমন লাগে, ঠিক তেমন খুশি। এই আসলানটা আসলে কে, জানতে চাইল সুজান। আসলান, বললেন ছেলে বিবার। কেন, তোমরা জানো না? আসলান হচ্ছেন একজন রাজা। পুরো জঙ্গলের মূল হর্তাকর্তা তো তিনি। তবে আমার বাবার সময় তিনি রাজা ছিলেন না, ছিলেন অনেক আগে। যাই হোক, আমরা খবর পেয়েছি যে আসলান ফিরে আসছেন। এই মুহূর্তে নার্নিয়াতেই আছেন তিনি। একমাত্র আসলানই পারবে সাদা ডাইনিকে সাহায্য করতে। মিস্টার টামনাসকেও উদ্ধার করতে পারবেন আসলান। সাদা ডাইনি তাকে পাথর বানাতে পারবে না, জানতে চাইল এডমান্ড। সৃষ্টিকর্তা রক্ষা করো আমাকে, হাসতে হাসতে বলল ছেলে বিবার। বোকার মতো কথা বলছো তুমি। তবে এতে তোমার কোনো দোষও নেই। আসলান সম্পর্কে জানলে এই কথা তুমি বলতে পারতে না। পাথর? আসলানকে দেখার পরপরই একটা ভিড়মি খাবে সাদা ডাইনি। হাঁ করে তাকিয়ে থাকবে আসলানের দিকে, আর কিছু করার ক্ষমতা থাকবে না ওর। আর আসলান কি করতে পারে জানো? শোনো তাহলে। ভুল হয়ে যায় ঠিক যখন আসলান হয় উপস্থিত, গর্জে ওঠে যখন, দুঃখ পালায় তখন, দাঁত বের করে যেই শীতকাল আর নেই, সোনালি কেশর ঝাঁকায় যখন, দেখা দেয় বসন্ত তখন। আসলানকে দেখলেই সব বুঝতে পারবে তোমরা। কিন্তু তাতে কি আমরা দেখতে পারবো, জানতে চাইল সুজান। ইভের মেয়ে, এই জন্যই তোমাদেরকে এখানে এনেছি। আমি তোমাদেরকে নিয়ে যাবো আসলানের কাছে, বলল ছেলে বিবার। তিনি কি একজন মানুষ, জানতে চাইল লুসি। আসলান আর মানুষ? হেসে উঠল বিবার। অবশ্যই না, আমি তোমাদেরকে আগেই বলেছি আসলান হচ্ছেন জঙ্গলের রাজা, সাগরের ওপারে একজন সম্রাটের ছেলে তিনি। তোমাদের তো জানার কথা, পশুদের মধ্যে সবচেয়ে বেশি সম্মান করা হয় কাকে? পশুদের মধ্যে রাজা বলা হয় কাকে? আসলান হচ্ছেন একজন সিংহ, অতিকায় এক সিংহ। ও তাই নাকি? একটা ঢোক গিলে বলল সুজান। আমি ভেবেছিলাম তিনি বুঝি মানুষ। কিন্তু কিন্তু তিনি কি নিরাপদ? আসলে একটা সিংহের সঙ্গে দেখা করতে ভয় পাচ্ছি আমি। তাই পাওয়া উচিত ইভের মেয়ে, বলল মেয়ে বিবার। আসলানের সামনে দাঁড়িয়ে কারো পা যদি না কাঁপে তাহলে ধরে নিতে হয় সে আসলানের চেয়ে বেশি সাহসী
কিংবা নির্বোধ। তাহলে তো তিনি আমাদের জন্য নিরাপদ নয়, বলল লুসি। নিরাপদ? বলল ছেলে বিবার। মিসেস বিবার কি বললে শুনলে না? কি একবারও নিরাপদের কথা বলেছেন? আসলান অবশ্যই নিরাপদ নন, তবে সেটা খারাপদের জন্য। ভালোদের জন্য আসলান খুবই ভালো। তিনি জঙ্গলের রাজা। তাকে খুব দেখতে ইচ্ছা করছে আমার। যদিও নিশ্চিত করে বলতে পারি তাকে দেখার পর ভয় লাগবে আমার, বলল পিটার। ঠিক আছে অ্যাডামের ছেলে, থাবাটা টেবিলের উপর রেখে বলল ছেলে বিবার। টেবিলের কাপ পিরিচগুলো সব নড়ে উঠল। আসলানের কাছে খবর পাঠানো হবে যে তুমি তার সঙ্গে দেখা করতে চাও। সম্ভবত কালকে স্টোন টেবিলে তোমাদের সঙ্গে তার দেখা হবে। জায়গাটা কোথায় জানতে চাইল লুসি। সে ব্যাপারে তোমাদের চিন্তা করতে হবে না, বলল বিবার। আমি তোমাদেরকে ওখানে নিয়ে যাব, এখান থেকে বেশ দূরে। কিন্তু আজকে আর কালকে এই দুদিনে যদি মিস্টার টার্নাসের কোনো ক্ষতি হয়ে যায়, জানতে চাইল লুসি। মিস্টার টার্নাসকে তাড়াতাড়ি উদ্ধার করার একটাই উপায় আছে, যত তাড়াতাড়ি সম্ভব আসলানের সঙ্গে দেখা করা। তিনি আমাদের সঙ্গে থাকলেই সব অসম্ভব সম্ভব হয়ে যাবে। আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি, আসলান হয়তো তোমাদের সাহায্য চাইবেন। তোমরা আর আসলান আশায় এখন অনেক কিছুই করতে পারবো আমরা। আমি শুনেছি অনেক আগে আমাদের এই জঙ্গলে এসেছিলেন আসলান, কেউ জানে না কবে। কিন্তু তখন অ্যাডামের কোনো ছেলে কিংবা ইভের কোনো মেয়ে এখানে আসেনি। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আসলান এখন নার্নিয়ায় আছেন। সব সমস্যা একা সমাধান করতে পারবেন না তিনি, তোমাদের সাহায্য লাগবে তার। কিন্তু একটা ব্যাপার মাথায় ঢুকছে না আমার মিস্টার বিবার। সাদা ডাইনি কি মানুষ না? সে সবাইকে বোঝাতে চায় যে সে মানুষ, বলল ছেলে বিবার। নিজেকে নার্নিয়ার রানী হিসাবে ঘোষণা দিয়েছে সে, কিন্তু আসলে সে ইভের মেয়ে নয়। সে হচ্ছে দৈত্য বংশের ডাইনি। এক বিন্দু মানুষের রক্ত নেই তার শরীরে। এই জন্যেই তার মধ্যে ভালো কিছু নেই মিস্টার বিবার, বলল মেয়ে বিবার। একদম ঠিক, সায় জানালো ছেলে বিবার। মানুষ জাতির মোট দুটো আকার আছে। এই দুই জাতের মধ্যে কাকে কী নামে ডাকা হয় সেটা সবারই জানা। বুঝতে পেরেছি, বলল মেয়ে বিবার। তুমি বামন আর মানুষের কথা বলছো? হ্যাঁ, ঠিক ধরেছ। বামনের সব কিছুই মানুষের মতো, কিন্তু আকারে ছোট বলে তাকে তো বামন বলা হয়। সৃষ্টিকর্তা বিভিন্ন জাত অকারণে সৃষ্টি করেননি। মানুষের মতো দেখতে হলেও একজন বামন সবসময় বামনই। সব জাতিরই আলাদা আলাদা নাম আছে, কিন্তু সেই নামেই রাখতে হবে তাদেরকে। আরেকটা কথা বলি তোমাদেরকে, ধরো তোমার সঙ্গে এমন কারো দেখা হয়েছে যে মানুষ হতে চলেছে কিন্তু এখনো হয়নি, কিংবা এমন কিছু যেটা একসময় মানুষ ছিল কিন্তু এখন আর নেই, বা এমন কেউ যার মানুষ হওয়া উচিত ছিল কিন্তু সে এখনো হয়নি। কোনো মানুষ যদি এরকম কাউকে দেখে তাহলে সবার আগে নিজের কুড়ালটার কথাই মনে পড়বে তার। কেন? সে অদ্ভুত জিনিসটাকে শায়েস্তা করার জন্য। এই জন্যেই সাদা ডাইনি নার্নিয়ার সব সময় মানুষের খোঁজে থাকে। কয়েক বছর ধরে মানুষ খুঁজছে সে। যদি জানতে পারে নার্নিয়ায় 4 জন মানুষ এসেছে তাহলে ভয়ঙ্কর হয়ে উঠবে সে। কেন? তাকে শায়েস্তা করার কথা তো আমাদের, কারণ মানুষ না হয়েও সে নিজেকে মানুষ বলে দাবি করছে। আমাদের কথা শুনে তার তো ভয় পাওয়ারই কথা, বলল পিটার। আরে ভয় তো পাবেই, বলল ছেলে বিবার। কেন ভয় পাবে জানো? তোমরা খুব সহজেই খতম করতে পারবে তাকে। অন্য কেউ এত সহজে খতম করতে পারবে না সাদা ডাইনিকে। নার্নিয়ার সমুদ্র তীরের কাছে কেয়ার প্যারাফেল নামে একটা দুর্গ আছে। সব কিছু যদি আগের মতো থাকতো তাহলে ওই জায়গাটাই হতো নার্নিয়ার রাজধানী। যাই হোক, অনেক আগে বলা হতো কেয়ার প্যারাফেল দুর্গের কাছে 4টে সিংহাসন আছে। অ্যাডামের 2 ছেলে আর ইভের 2 মেয়ে যদি ওই সিংহাসনগুলোয় বসে তাহলে সঙ্গে সঙ্গে সাদা ডাইনি পুরো এলাকা ধ্বংস হয়ে যাবে। তখন সাদা ডাইনিও আর বেঁচে থাকবে না। কিন্তু ওই সিংহাসনে অন্য কেউ বসলে হবে না। এই জন্যই সাদা ডাইনি মানুষের ব্যাপারে সব সময় সতর্ক থাকে। নার্নিয়ায় মানুষ আসা মানেই তার মৃত্যু ঘণ্টা বেজে যাওয়া। নিজেকে বাঁচানোর জন্য সব কিছু করবে সাদা ডাইনি। এতক্ষণ সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনছিল ছেলে বিবারের কথা। তার শেষ কথাটা কিছুক্ষণ ঝুলে থাকলো বাতাসে। এই সময় হঠাৎ কথা বলে উঠল লুসি। আরে এডমান্ড কোথায়? কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলতে পারলো না। তারপর এক এক রকম প্রশ্ন করতে লাগলো সবাই। সব শেষে কে দেখেছে তাকে? কতক্ষণ ধরেও এখানে নেই? বাইরে গেছে নাকি? সবাই দৌড়ে বাইরে বেরিয়ে এলো ওরা। বিবারের বাড়ির চারধারে এডমান্ডকে খুঁজতে শুরু করলো। এডমান্ড, এডমান্ড বলে চিৎকার করলো সবাই।
কিন্তু কোনো সাড়া নেই এডমান্ডের। এটা কি হলো? কেন হলো? আমি আগেই বলেছিলাম এখানে আসার দরকার নেই আমাদের, কাঁদো কাঁদো গলায় বলল সুজান। কিছু একটা বলুন মিস্টার বিবার, আমাদের এখন কি করা উচিত? বলল পিটার। করা উচিত? স্নোবোর্ড করতে করতে বলল মিস্টার বিবার। করা উচিত, হ্যাঁ করা তো উচিতই, আর এক মুহূর্ত নষ্ট করা যাবে না। 4 ভাগে ভাগ হয়ে খোঁজ শুরু করি আমরা, বলল পিটার। 4টে দল 4 দিকে যাবে, তারপর এডমান্ডকে পাওয়া গেলে এখানে ফিরে আসতে হবে। খোঁজা শুরু করবে? কিন্তু কেন? কেন মানে? এডমান্ডকে খুঁজে বের করতে হবে না, বলল পিটার। হতভম্ব হয়ে তাকিয়ে আছে ছেলে বিবারের দিকে। কিন্তু ওকে খোঁজার কোনো দরকার নেই, বলল বিবার। মানে কি বলতে চান আপনি? জানতে চাইল সুজান। আমার মনে হয় এখনো খুব একটা দূরে যায়নি এডমান্ড, ভালোভাবে খুঁজলে ওকে ঠিকই পেয়ে যাব আমরা। খোঁজার দরকার নেই বলে আসলে কি বোঝাতে চাচ্ছেন আপনি? আমি বোঝাতে চেয়েছি ওকে খুঁজে কোনো লাভ নেই, বিমর্ষ হয়ে বলল ছেলে বিবার। আমরা তো জানি সে আসলে কোথায় গেছে। বিবারের কথা শুনে ওরা 3 জন অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। এখনো বুঝতে পারছো না তোমরা? সাদা ডাইনির কাছে গেছে সে, আমাদের সবার সঙ্গে বেইমানি করেছে। না, অসম্ভব, চিৎকার করে উঠল সুজান। এডমান্ড এরকম কাজ করতেই পারে না। পারে না? ভালো করে চিন্তা করে দেখো, সত্যি সে এরকম কাজ করতে পারে না? এই কথা বলে পিটার, সুজান আর লুসির দিকে কঠিন দৃষ্টিতে তাকালো ছেলে বিবার। ওদের 3 জনের মনেই এলো এক কথা, কিন্তু সেগুলো মুখে আনতে পারল না কেউই। ভেতরে ভেতরে সবাই বুঝতে পেরেছে এডমান্ড সাদা ডাইনির কাছেই গেছে। কিন্তু সে কি সাদা ডাইনির বাসা চিনে? জানতে চাইল পিটার। আগে কখনো নার্নিয়ায় একা এসেছিল সে? জানতে চাইল বিবার। হ্যাঁ এসেছিল, বলল লুসি। এখানে এসে সে কী করেছে কিংবা কার সঙ্গে দেখা করেছে সে ব্যাপারে কাউকে কিছু বলেছে সে? জানতে চাইল ছেলে বিবার। না, এবারও জবাব দিল লুসি। যা আন্দাজ করেছিলাম তাই ঘটেছে, গম্ভীরভাবে বলল ছেলে বিবার। এখানে আসার কথা তো সে বলবে না, বলার কোনো কারণও নেই। আমি বলছি তোমাদের, সাদা ডাইনির সঙ্গে দেখা হয়েছে তার। এখানেই শেষ নয়, প্রথম দিনই সাদা ডাইনির পক্ষ নিয়েছে সে। তাকে বাসায় ঠিকানা দিতে দেরি করেনি সাদা ডাইনি। জানে এক সময় না এক সময় তার কাছে আসতে বাধ্য হবে এডমান্ড। ব্যাপারটা আমি প্রথমে আন্দাজ করতে পেরেছিলাম, কিন্তু যত যাই হোক সে তোমাদেরই ভাই, তাই তোমাদেরকে জানাইনি। এডমান্ডের চোখের দৃষ্টি দেখে আমার সন্দেহ হয়। একমাত্র সাদা ডাইনির দেওয়া খাবার খেয়ে কারো চোখের দৃষ্টি ওই রকম হতে পারে। নার্নিয়ায় অনেকদিন থাকলে তোমরাও এ ব্যাপারে জানতে পারবে। সাদা ডাইনির এই খাবার খেলে কারো চোখের দৃষ্টি স্বাভাবিক থাকে না। এখন আপনার কথা ঠিক বলে মনে হচ্ছে মিস্টার বিবার, বলল পিটার। কিন্তু যত যাই হোক সে তো আমাদের ভাই, তাকে সঠিক পথে নিয়ে আসতেই হবে আমাদের। জানি খুব খারাপ একটা কাজ করেছে সে, কিন্তু সে তো আসলে একটা বাচ্চা ছেলে। কোথায় যেতে চাচ্ছ তুমি অ্যাডামের ছেলে? সাদা ডাইনির বাসায়? পেলে তোমাদেরকে কি সে আস্ত রাখবে? বাঁচার একমাত্র উপায় হচ্ছে যতক্ষণ সম্ভব তার কাছ থেকে দূরে থাকতে হবে তোমাদের। সাদা ডাইনির একটাই কাজ, যখন থেকে শুনেছে নার্নিয়ায় মানুষের পা পড়েছে তখন থেকে তোমাদের 4 জনকে একসঙ্গে পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে সে। তোমাদের 4 জনকে একসঙ্গে পেলে তো আর কোনো চিন্তা নেই তার। একবার বাসায় ঢোকাতে পারলেই হয়, সঙ্গে সঙ্গে তোমাদের সবাইকে পাথর বানিয়ে ফেলবে। কথা বলার সময় পর্যন্ত দেবে না। তবে তোমাদের ভাইকে কিছু করবে না সাদা ডাইনি, কারণ তাকে টোপ হিসাবে ব্যবহার করবে সে। তাকে দিয়ে আরও অনেক মানুষকে নার্নিয়ায় আনাবে, তাদের সবাইকে পাথর বানিয়ে রাখবে সাদা ডাইনি। এমন কেউ নেই যে সাহায্য করতে পারে আমাদের? প্রায় কোকিয়ে উঠল লুসি। পারে, একজনই পারে, বলল ছেলে বিবার, আর সে হচ্ছে আসলান। যত দ্রুত সম্ভব তার সঙ্গে দেখা করতে হবে আমাদের। সে ছাড়া আর কেউ নেই উদ্ধার করতে পারবে যে আমাদের ভাইকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার কি জানো, বলল বিবার। তোমার ভাই আমার বাসা থেকে ঠিক কখন বের হয়েছে? কারণ আমি নিশ্চিত যে সে সাদা ডাইনির কাছেই গেছেও। এখন প্রশ্ন হচ্ছে আমাদের কি কি কথা শুনেছে সে। কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি জানিয়েছি যে আসলান এখন নার্নিয়াতেই আছে। তোমাদের ভাই যদি কথাটা শোনার আগে বেরিয়ে গিয়ে থাকে তাহলে আমাদের ভয়ের কিছু নেই, কারণ সাদা ডাইনি এখনও জানে না আসলান নার্নিয়াতে আছে। আমরা যে আসলানের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছি সে ব্যাপারে কিচ্ছু জানতে পারবে না সে। আসলানের কথা বলার সময় এডমান্ড আমাদের সঙ্গে ছিল কি না সেটা মনে পড়ছে না আমার, বলল পিটার। আরও কিছু বলতে চাইছিল, কিন্তু এই সময় বাধা দিল লুসি। হ্যাঁ, এডমান্ড তখন আমাদের সঙ্গে ছিল, বলল লুসি।
কেন, তোমাদের মনে নেই মিস্টার বিবারকে একটা প্রশ্ন করা হয়েছিল? জানতে চেয়েছিলাম যে সাদা ডাইনিকে আসলান পাথর বানাতে পারবে কিনা। তাই তো, বলল পিটার। এডমান্ড তো একটা প্রশ্ন করেছিল। আসলান মিস্টার বিবারের কথা না বললে ও এই প্রশ্ন করতোই না। খারাপ, খুব খারাপ, বলল বিবার। স্টোন টেবিলে আসলানের সঙ্গে তোমাদের দেখা করার কথা বলেছিলাম আমি। এই কথাও কি শুনেছে? তিনজনের কেউই এই প্রশ্নের উত্তর দিতে পারল না। ঠিক আছে, বলল ছেলে বিবার। ধরে নিলাম জায়গাটার নাম শুনেছে সে। তোমাদেরকে সত্যি কথাটাই জানাবো আমি। এখন আসলানের সঙ্গে দেখা করলে তোমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনবে। স্টোন টেবিল পর্যন্ত পৌঁছতেই পারবো না আমরা। তার আগে আমাদেরকে ধরে ফেলবে সাদা ডাইনি। আর কোনোদিন আসলানের সঙ্গে দেখা করতে পারবো না আমরা। না, সেরকম কিচ্ছু হবে না, বলল মেয়ে বিবার। আমি ভালো করেই চিনি তাকে। কোনো সন্দেহ নেই যে তোমাদের ভাই তাকে জানাবে যে আমরা এখানেই আছি। সবার আগে আমাদেরকে ধরার চেষ্টা করবে সে, এবং সেটা আজ রাতেই। ধরে নিচ্ছি তোমাদের ভাই ঠিক ৮ ঘন্টা আগে এখান থেকে বেরিয়েছে। সে অনুযায়ী আমাদের হাতে আর সময় আছে খুব অল্প, প্রায় ২০ মিনিট। আমার ধারণা এর মধ্যেই সাদা ডায়েরি এখানে হাজির হয়ে যাবে। ঠিক বলেছেন মিস্টার বিবার, বড় ছেলে বিবার। এখন থেকে বের হতে হবে আমাদের যত দ্রুত সম্ভব। এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না।